সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে কর্মসূচি পালন করছে জামাত ইসলামী সহ সমমনা 8টি দল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলগুলো। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে 7 দিনের সময় দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন আইন উপদেষ্টা। বিএনপি ও জামাত নেতাদের মধ্যে টেলিফোনে কথা হয়েছে আজ রাতেই। বিএনপি মনে করছে নন ইস্যুকে ইস্যু তৈরি করে নির্বাচনে ব্যাহত করার ষড়যন্ত্র হচ্ছে। সংস্কারের বিষয়ে একমত হলে বিএনপি বা জামাত যে কোনো দলের সাথে নির্বাচনে জোটে যেতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ আমরা এই সামগ্রিক বিষয়ে কথা বলবো। 4 জন অতিথি এরই মাঝে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। এরপর রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আমার বাদিকে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সবশেষ রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের 4 জনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনাকে দিয়ে। আমরা আলোচনা আপনার কাছে যাব, তবে যেই বক্তব্যটা নিয়ে আলোচনা আমরা শুরু করতে চাই, বিএনপি এবং জামাতের নেতাদের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপের আগের যে আলোচনাটা, যেটা আমাদের কাছে আছে, আমরা একটু শুনে আসি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আইনি সমাধান, সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। তা বুঝাতে চাই, বুঝিনি। এই জন্যে নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে, একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, 5 দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি, তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন। যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন। যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠন করবে, সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো একমত হয়েছে সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না, হওয়া যাবে না। দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই, যার চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। জি, আব্দুল সালাম, আঙ্গুল বাঁকা করার কথা শুনলেন, পানি ঘোলার কথা শুনলেন। আসলে পরিস্থিতি কি আসলে স্বাভাবিক অবস্থায় আছে, নাকি আবারও সেই সংঘাত দেখবে দেশের মানুষ? আপনাকে ধন্যবাদ। এবং আমার সহবিজ্ঞ 3 আলোচক আমার সাথে আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। এটা হলো যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা এত দুর্বল, তাদের দুর্বলতার কারণেই আজকে আবার পরিস্থিতি ওরা ঘোলাটে করার সুযোগ পাচ্ছে। যে জায়গায় 8-9 মাস আলোচনা করে একটা জায়গায় আসলো, জুলাই সনদ স্বাক্ষর করা হলো, তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন কেন?
আজকে কথাটা হয়েছে যে পরিষ্কার কথা যে নির্বাচনের একটা শিডিউল অ্যানাউন্স না হলেও প্রবাবলি একটা সময় দেয়া হয়েছে। এরা জনগণের একটা আতঙ্কের মধ্যে রাখতে চায়। আতঙ্ক কি কারণে আতঙ্ক জানি না, তবে এটা ওদের চিরন্তন স্বভাব। আমরা সেই পাকিস্তান সেই 47 থেকে দেখছি, 71 সালেও দেখছি, সবসময়ই এরকম একটা রোলই প্লে করে এই দলটা। এখন সবচেয়ে বড় কথা হলো যে দেশটা কি ঠিক মতো চলছে? দেশের অর্থনীতির অবস্থা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি খারাপ, এবং যদি এইভাবে চলে আর কয়েক মাস তাহলে কোথায় যে দাঁড়াবে দেশটা তা বলা মুশকিল। অর্থাৎ একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া। এটা তারা কেন করতেছেন তারা বলতে পারবেন। যদি দেশের স্বার্থে চিন্তা হয়, দেশের মানুষের কথা যদি চিন্তা করত, তাহলে তো এটা নিয়ে তারা এই অবস্থাটা সৃষ্টি করতো না। কারণ অসুবিধাটা কি, যদি নির্বাচনের দিন, কারণ এখানে আপনি গণভোট করেন যেটাই করেন না কেন, পার্লামেন্টে আপনাকে যেতে হবে। পার্লামেন্ট ছাড়া তো আপনি কোনো আইন পাস করতে পারবেন না। আর আমরা তো এর আগেও গণভোটের ব্যাপারে আপত্তি ছিল, কিন্তু তারপরে সবার সাথে আলোচনার সাপেক্ষে ঠিক আছে আমরা রাজি হয়েছি। যদিও গণভোটটাও অ্যাকচুয়ালি পার্লামেন্টে উপস্থাপন হওয়ার পরে বেসিক চেঞ্জের জন্য তারপর গণভোটে যাইতে পারে, সেটা পরেও হইতে পারত। যাই হোক, আমরা সবার সাথেই করে আমরা বলছি এটা। কিন্তু এখন ওনারা যে বললেন, তো ওনারা চাঁদাবাজিটা বন্ধ করলেই পারেন, বা ওনাদের ইসলামী ব্যাংকে নিশ্চয়ই প্রচুর টাকা আছে, সেই টাকাটা দিয়ে দেখ না ঘোষণা দিয়ে যে আমরা দিয়ে দিলাম সরকারি ফান্ডে এত টাকা, তবুও হোক। কারণ আমরা তো শুনতেছি যে প্রত্যেকটা সিটে তারা কয়েক কোটি টাকা বাজেট করছে তারা নির্বাচনে যে কোনোভাবে করার জন্য। একদিক দিয়ে বলতেছে নির্বাচন হবে না, আবার আরেকদিকে প্রতিদিন মহিলারা পর্যন্ত বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় তাদের নির্বাচন ক্যাম্পেইন করতেছে। এই যে একটা ডুয়েল ক্যারেক্টার, এটা কি কারণে? জনগণকে অস্থিরতার মধ্যে রাখার কারণটা কি? তারা আসলে কি চায়? একদিক দিয়ে নির্বাচন কিন্তু সবচেয়ে বেশি সিরিয়াসলি করতেছে জামাত, সবচেয়ে বেশি। আর ওরা তো নামেনি। এখন বিএনপি মনে করি কিছু কিছু সিট যেগুলো ইটি করা হয়েছে তারা হয়তো নামতেছে, কিন্তু ওভারঅল সারা বাংলাদেশে কিন্তু সেইভাবে নামে নেই বিএনপি। এখন অন্য দল তো নামেই নেই। সে জায়গায় ওরা কিন্তু আরও কয়েক মাস আগে থেকেই নামছে, এবং প্রতিদিন, এখনও বলতে পারো যে প্রতিদিন তারা আছে। তারপরে জনগণকে বোকা বানানোর জন্য নাকি কিসের জন্য তারা আজকে এই ধরনের একটা ইন্টেনশনালি তারা দেশটাকে একটা অস্থিরতার দিকে ঠেলে দিতে চায়, এবং দেশের অর্থনীতিটাকে ধ্বংস করতে চায়, এবং দেশের আমাদের তো সারা বিশ্ব থেকে অনেকটা ডিসকানেক্ট। যে পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, প্রায় সব রাষ্ট্রই বলে দিছে সেই পর্যন্ত বাংলাদেশের সাথে ওই ধরনের কোনো ডিলিংস হবে না। তারা কি সেটাকে আরো দীর্ঘায়িত করতে চায় কিনা? জি, মাহমুদুর রহমান মান্না, দেশে অস্থিরতা বাড়লে, পরিস্থিতি ঘোলাটে হলে আসলে কার লাভ কার ক্ষতি? আমি লাভ তো কারো দেখি না, ক্ষতি দেখি সবার। মানে ধরেন যেরকম করে যেন আব্দুল সালাম বললেন, আমি যদি ধরি যে জামাত এই কাজটা করার চেষ্টা করছে, আমি যদি ধরি তো জামাতেরও এই অবস্থা করে যে লাভ হবে তা তো বোঝা হয় না। 50 বছর 54 বছর ধরে তারা একটা শামুকের মতো খরচের মধ্যে বাস করেছে। এখন তো তার চোখ মুখ কান মেরেছে, বাইরের বাতাস লাগছে, কথা বলতে পারছে, তাদের মত প্রকাশ করতে পারছে। যে পরিস্থিতির দিকে এটা ধাবিত হচ্ছে, যদি এই দিকেই চলতে থাকে তাহলে ওই বাতাবরণটা শেষ হয়ে যাবে। আবারও গণতন্ত্র নিহত হবে, আবারও হয়তো সামরিক শাসন আসবে, বা এমন কিছু আসবে কন্ট্রোল করবার জন্যে যেটা নিয়ন্ত্রণমূলক শাসন, গণতন্ত্র নয়। তাতে জামাতের লাভ হওয়ার কোনো সুযোগ দেখি না। যদি বিএনপিকে ধরেন, বিএনপির নামে এরকম অভিযোগ হয়নি, জামাত এরকম অভিযোগ দেয়নি যে তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করছে বা পরিস্থিতি ঘোলাটে করছে বা জটিল করে তুলছে, এরকম বলে নাই। কিন্তু এটাও ঠিক যে এইবারে 15 বছর 16 বছর বা ধরেন 17 বছর নিরন্তর একটা কষ্টকর নির্যাতনমূলক দুঃসহ যাতনার সময় পার হবার পরে ভোটের কাছে এসছে, এবং এই ভোটে তারা জেতার প্রত্যাশা করে, জিতে তারা ক্ষমতায় যাবে, এবং তারা তাদের মতো করে বলে যে তারা একটা নতুন বাংলাদেশ গড়ার কাজে নিজেদেরকে নিবেদন করবে। সেটা তো বন্ধ হয়ে যাবে।
যদি গণতন্ত্র না থাকে। আর দেশের কথা যদি বলেন, দেশের অর্থনীতি আসলেই তো খারাপ, বিনিয়োগ নেই দেশে, কোনো অর্থনৈতিক স্থিতি নাই, কেবলমাত্র রেমিটেন্স আছে, এইটা দিয়ে ইকোনমি সার্ভাইভ করছে, বাকি অলমোস্ট কোনো প্যারামিটার আমাদের ভালো না। তো সেসব দিক দিয়ে যদি দেখেন, তাইলে দেশের অর্থনীতিও সেই পাকচক্রে পড়বে। কেন বিদেশি ইনভেস্টমেন্ট হচ্ছে না? ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমেরিকানরা, অন্যান্যরা সবাই বলছে একটা নির্বাচন হলে সেই সরকারের অধীনে আমরা বিনিয়োগ করতে ভরসা পাই। এটা তো আনসার্টিন একটা অবস্থা, তো নির্বাচনও দরকার। তো ওইটা বাদ দিয়ে যদি এই কোন্দল কলহের মধ্যে ডুবে যাই, তার মানে হচ্ছে আপনি অর্থনীতিকেও পুনরুজ্জীবিত করতে পারবেন না, তাকে ট্র্যাকে আনতে পারবেন না। আমি কারোই লাভ দেখি না। তারপরেও কোন এক অদৃশ্য কারণে, অদৃশ্য কারণ কেন বলছি জানেন? যে কারণগুলো দেখানো হচ্ছে, এই কারণগুলো আমার কাছে বড় মনে হয় না। যেমন ধরেন, সেম ডেটে ভোট অথবা আলাদা ডেটে ভোট, কি আসবে যাবে? নিশ্চিতভাবে বলা যায় যে গণভোট হবার পরেও পার্লামেন্টে তার রেটিফিকেশন লাগবে। তার আগে এই যে বলা হচ্ছে না যে আমরা এটা সিকিউরিটি চাই, মানে এই যে জুলাই সনদ হলো, সেই জুলাই সনদের লিগ্যাল বেজের জন্য আগেই করতে হবে। এটা তো কমপ্লিট ট্রুথ না, এটা ওনারাও বোঝেন, কিন্তু এইটা নিয়েই তর্ক হচ্ছে। তারপরে ধরেন এই যে বলা হচ্ছে যে একে একটা আইনি কাভারেজ দেওয়া, সেই আইনি কাভারেজের কিন্তু অন্য কোনো সাজেশন নাই, একটা ওই গণভোটের কথাই আসছে, যেটা এগেইন একটা বিতর্কের মধ্যে আছে। তারপরে ধরেন পিআর সিস্টেম, এখন অবশ্য এটা নিয়ে আর বেশি কথাবার্তা বলছে না। সো মেজর ওয়েতে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, যে মৌলিকভাবে আলাদা করে, যেটা এটা একটা নীতিগত প্রশ্ন, এটার সাথে আমি কম্প্রোমাইজ করতে পারছি না, এরকম কোনো পয়েন্ট তারা তৈরি করতে পারেনি। অতএব এইখানে আমার মনে হয় যে অনেকটাই একটা মানে মানে পায়ে পায়ে বাড়ি দিয়ে ঝগড়া করার মতো পয়েন্ট বানাবার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ পয়েন্ট হয়তো মনে করেন যে নিজেদের ফেভারে ব্যবহার করে দে উইল স্কোর মোর, কিন্তু এইটার আমি সম্ভাবনা দেখি না। জি, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। যেই দাবিগুলি আছে এই 8 দলের, এখানে অন্যতম একটি দাবি আছে স্বৈরাচারের দোসর ব্র্যাকেটে জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি এখানে রয়েছে। আমরা কথা বলছিলাম পরিস্থিতি ঘোলাটে হলে আসলে কার লাভ কার ক্ষতি, জাতীয় পার্টি কোন অবস্থায় থাকবে? মানে ঘোলাটে হলে কি লাভের অংশ থাকবে না লসের অংশ থাকবে? জাতীয় পার্টি তার নিজের রাজনীতি করছে, এবং জাতীয় পার্টি ঠিক অন্য দলগুলো কি চাচ্ছে এটা নিয়ে খুব কনসার্ন না। সব দল মিলেও যদি ব্যান চায়, অযৌক্তিক হলে সে ব্যানটা কার্যকর হবে কেন? জাতীয় পার্টি দেশ নিয়ে চিন্তিত। ফেব্রুয়ারিতে ভোট করার সক্ষমতা এই সরকার অর্জন করতে পারেনি ডেলিবারেটলি। এই সরকার সংস্কার বা অন্য অনেক কাজে মনোযোগী ছিল, তার কাজ ছিল কিন্তু মূলত ভোট করে দেয়া। আমার ব্যক্তিগত অভিমত যে 3 মাসের মধ্যেই ভোট হলে, 6 মাসের মধ্যে ভোট হলে অসংখ্য পলিটিক্যাল প্রশ্ন তাৎক্ষণিক সমাধান হয়ে যেত। তার মধ্যে একটা হচ্ছে সেই সময় কোনোভাবেই আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারতো না, ব্যান করার প্রয়োজন হতো না, হয়তো জাতীয় পার্টিও দাঁড়াতে পারতো না খুব সাহসিকতার সাথে। মহান বিপ্লবী আন্দোলনকারী ছাত্ররা বিপুল ভোটে জয়লাভ করতো 3 মাসের মধ্যে ভোট হলে, তাদের কারোর সাথে অ্যালায়েন্স করতে হতো না, তারা বিপুল ভোটে জয়লাভ করতো। চমৎকার একটা বিপ্লবটা দ্রুত ভোটে ট্রান্সফর্ম হয়ে যেত। দেরি হওয়ার কারণে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। প্রথম হচ্ছে এই সরকার রাজনৈতিক দলগুলোর আস্থা হারিয়ে ফেলেছে, এই সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলেছে, এবং সবচেয়ে বেশি গণভোট নিয়ে যে দ্বন্দ্বটি, সেটা আর্টিফিশিয়াল হতে পারে। আমার কাছে মনে হচ্ছে সামনের সংসদে সরকারি দল বিরোধী দল নির্ধারণ করার জন্য এই গণভোটটাকে আর্টিফিশিয়াল হিসেবে আনা হচ্ছে। এই গণভোট সংবিধানে নাই, সংবিধানে আইন পাশ করার পর গণভোট হবে, রাষ্ট্রপতি অ্যাসেন্টের আগে। এখন আপনি বলতে পারেন যে বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, তো বর্তমান সরকার তো সংবিধান হাত রেখে শপথ নিয়েছে, আর গণভোটটা কোন আদেশে হবে? প্রেসিডেন্সিয়াল অর্ডার সংবিধান থাকলে আপনি করতে পারবেন না, নজির নাই আর কি। তো যদি রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল অর্ডার করে থাকেন, রাষ্ট্রপতি তো সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছেন, উনি সংবিধানকে কাটাছেড়া পরিবর্তন করার শপথ নেয়নি। সেম ফর দিস সরকার। আমি তো মনে করি বিএনপি যে সেম ডেটে গণভোটে রাজি হয়েছে, এটাই একটা আনকনস্টিটিউশনাল কম্প্রোমাইজ বিএনপি করেছে, এটারও কোনো প্রয়োজন ছিল না।
সামনের যে সংসদটি হবে, যদি ফেব্রুয়ারি 12 তারিখে ভোট হয়, হুইচ মেনি অফ আস ডাউট, তাহলে কিন্তু ওই সংসদটা হবে বিপ্লবে অংশগ্রহণকারীদের আধিক্যের সরকার। ওই সংসদকে কেন ভয় পাচ্ছে সবাই? ওই সংসদে কি মানে মেজরিটি আওয়ামী লীগ পাবে বা তার সমর্থিত দল পাবে? আমার তো মনে হয় সেই সুযোগ নাই, খুব কম। তাহলে সেই সংসদকে কেন বিশ্বাস করছে না? সেই সংসদে ডেলিবারেশন হবে, প্রতিটি আর্টিকেলের উপর বিপক ঐক্যমত কমিশন কোনো পার্লামেন্ট না, সার্বভৌম না। সার্বভৌম হলো পার্লামেন্ট, সেখানে ডেলিবারেশন হবে, ইভেন ডিফেক্টিভ পার্লামেন্ট তো কিন্তু সার্বভৌম। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে গণভোটের ডিসকাশনটা সম্পূর্ণ হতে পারে ইন্টারনাল বার্গেনিং, গণভোটের কারণে বার্গেনিং হচ্ছে যে তোমরা এই দাবি মেনে নাও, তাহলে আমরা গণভোট দাবি থেকে সরে আসবো। অথবা হতে পারে বিশাল কোনো কিছু কুকিং হচ্ছে যেটা আমাদের কেউ আমরা জানি না, এমনটাও হতে পারে। তো এই সব কিছুর মধ্যে থেকে যেটি খুব শেকি হচ্ছে, বাংলাদেশের মানুষের জান নিরাপত্তা, সার্বভৌমত্ব, বর্ডার, প্রতিটি সেক্টর কিন্তু ভেঙে গেছিলো আগেই, এটা সত্য। সেই সেক্টরটা কেউ গড়েনি। এই সরকার এখন পর্যন্ত রিজার্ভ বাড়ানো ছাড়া আর কোনো তো সাফল্য নাই। সে মিডিয়ার ফ্রিডমও পুরোপুরি দিতে পারে নাই, জুডিশিয়ারিও ফ্রিডম নাই, বা ডেভেলপমেন্ট বলতে কিন্তু কিছু নাই, ইনভেস্টমেন্ট নাই। আমরা এমনিতেই ডাস্ট ডিজিজের মধ্যে থাকি, রেমিটেন্স আর গার্মেন্টস ছাড়া আমাদের কিছু নাই। তার মধ্যে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে হু করে, প্রচুর মানুষ জব কাট হচ্ছে, 12 লক্ষ জব চলে গেছে, 10 লক্ষের উপর লোক প্রভার্টি হয়ে গেছে। সেই জায়গায় আমরা এখনো, আর এই সরকার শেষ যে কাজটি করলো, যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে গণভোট আগে নাকি আগে, শেষ করে দিচ্ছি। তাহলে এত বসলেন কেন? এত কিছু কি করলেন যদি আবার সেটা রাস্তায় ছেড়ে দেন? জি, আরিফুল ইসলাম আদিব, এই যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে, এটা কি মানে যেটি স্বামীমাত্রা পাটোয়ারির কথায় কিছুটা বোঝার চেষ্টা করলাম, এটা কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেতরে ভেতরে কোনো আলোচনার পার্ট কিনা, যে এটা দ্বন্দ্ব করবো, এই বিষয়ে আমরা একমত হব না, পরে একমত হব, এরকম কোনো বিষয় আছে কিনা? না, বিষয়টি সেরকম না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে যারা দেখছে সবাইকে ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যে আমরা অনেক আগেই একটা বিষয় বলে আসছিলাম, বিশেষ করে আমি যখন ঐক্যমত কমিশনে ছিলাম। যদি আমার ঠান্ডা লাগছে তো ভয়েস হয়তো একটু শুনতে সমস্যা হচ্ছে মানে, সেটা হচ্ছে যে জুলাই সনদের আমরা যেটা প্রথম থেকে দাবি করছিলাম যে মৌলিক সংস্কার ভিত্তিতে একটা জুলাই সনদ হবে এবং সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে। কারণ এই যে এত শহীদ, এত রক্তের বিনিময়, আমরা যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের পথে যাচ্ছি, সেটার একটা স্থায়ী সুরক্ষিত যদি কাঠামো পরিবর্তন না হয়, মানে আমি বলছি না যে ধরেন কাঠামো পরিবর্তনটাই মেইন, কিন্তু কাঠামোটা একটা মৌলিক পরিবর্তন, এর পাশাপাশি এখানকার রাজনৈতিক সংস্কৃতিরও অনেক পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা মনে করছি আমাদের এখানকার সাংবিধানিক যে কাঠামোটা আছে, কাঠামোটা স্বৈরতন্ত্র হওয়ার একটা উপাদান আছে সেখানে, সেই জায়গা থেকে আমাদের এই মৌলিক পরিবর্তন ছিল। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে বিদ্যমান দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা এই জুলাই সনদটাকে তাদের একটা পরবর্তী ক্ষমতায় যাওয়ার একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে। সেটা বিএনপি বিএনপির মতন করে নিয়েছে, জামাত জামাতের মতন করে নিয়েছে, এবং সেটা এখন পর্যন্ত আপনি দেখেন সর্বশেষ যে গণভোটের প্রশ্নে বা উচ্চকক্ষে পিআর বা এই বিষয়গুলোতে একমত হয়েছে, সেই জায়গাতে এখন পর্যন্ত সর্বশেষ দুটি দলই এসে রাজপথে নানা ধরনের হুমকি দামকি দেওয়া, এবং মনে হচ্ছে যে এই দুই দলের ডিজায়ারের উপরেই হচ্ছে সরকার কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, কিংবা হচ্ছে এক ধরনের একদিকে হেলে যেতে পরিস্থিতি তৈরি হচ্ছে। তো ফলশ্রুতিতে এক দলের মধু খাওয়া আর এক দলের ঘি খাওয়া, এই যে দুই দলের মধু আর ঘি নিয়ে হচ্ছে টানাটানি, টানা হেসরা, এর মধ্যেই যেটা হচ্ছে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, মূল যে চাওয়াটা, সেই জায়গাটা আমরা খুব বেশি আসলে তাদের এখানে দেখি না। আমরা এনসিপি কি খেতে চাই? আমরা অবশ্যই এনসিপি খুব প্রথম থেকে, আপনি যদি এনসিপির জায়গা থেকে দেখেন, প্রথম থেকে আমরা জুলাই সনদের যেই বিষয়ে যেই পয়েন্টে ছিলাম, আজকে পর্যন্ত আমরা সেই একই পয়েন্ট আছি। এবং আমরা বলেছি যে আমাদের নাগরিক পার্টি, শুধু নাগরিক পার্টির আগে আমাদের যখন প্ল্যাটফর্ম ছিল জাতীয় নাগরিক কমিটি, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা বলে যাচ্ছিলাম যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সেটার সংকটের স্থায়ী সমাধান হচ্ছে একটি নতুন সংবিধান গণপরিষদের মাধ্যমে। যদিও অনেকগুলো রাজনৈতিক দল সেই বিষয়গুলো একমত হয় না, ফলশ্রুতিতে আমরা সেটি বলেছি তাহলে সনদ হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে। মৌলিক সংস্কার ভিত্তিগুলো যখন আসলো, তখন দেখলাম আমাদের দলগুলোর ভিতরে নানা ধরনের মত দ্বিমত তৈরি হচ্ছে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একটা দ্বিমত হলো, আপনার উচ্চকক্ষ হবে কিনা, উচ্চকক্ষ হলে উচ্চকক্ষটা কি পিয়ারের ভিত্তিতে হবে নাকি নিম্নকক্ষের আসনের অনুপাতে হবে, এটা নিয়ে দ্বিমত হইলো। রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে
কোনো ধরনের কমিটি থাকবে কি থাকবে এগুলো নিয়ে দেখলাম যে বিএনপির বেশ কয়েকটা নোট অফ ডিসেন্ট, জামাতেরও 2-1টা নোট অফ ডিসেন্ট সহ আপনার এই বিষয়গুলোতে আসলে আপনার ছিল। তো ফলশ্রুতিতে আমরা যেটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছিলাম যে জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে, এটার ভিত্তিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা কিন্তু আমাদের প্রথম থেকে। কিন্তু বিএনপি প্রথম দিকে ধরেন তার আইনি ভিত্তির ক্ষেত্রে দাবি ছিল না, পরে রাজি হয়েছে গণভোটে। জামাত প্রথম দিকে বলছিল গণভোট চায়, এরপরে সেখান থেকে মাঝে সরে এসে সে বলে সাংবিধানিক আদেশ, সেখান থেকে সরে এসে আবার গণভোটে যখন রাজি হলো এখন আবার সেটার সাথে আবার নিম্নকক্ষে পিয়ার সে জুড়ে দিল। ফলশ্রুতিতে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এখানের এই যে সরকার বলছে যে 1 সপ্তাহ টাইম দিচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা, সেখানে ইতিমধ্যে আপনি টকশোর প্রথমে বলেছেন যে সমত জনাব নায়েবে আমির তাহের আব্দুল আহমদ তাহের তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোন দিয়েছেন। এই যে ফোন দেওয়া নেওয়া এখানেও তো ধরেন অনেক রাজনৈতিক সমঝোতা হয়ে যেতে পারে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনি আলোচনায় কিছুটা করেছিলেন, বাকিটা একটু জানতে চাই। এই যে এত কিছু হলো, ঐক্যমত্য কমিশন হলো, এত দীর্ঘ আলোচনা হলো, সমাধান তো আমরা দেখলাম না, বরং যেটা হলো আইন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বললেন যে 7 দিনের মধ্যে বিবাদমান রাজনৈতিক দলগুলো আপনারা বসে এটা সমাধান দেন, না দিলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি উল্টা বলি যে 7 দিনের মধ্যে আপনি সমাধান করেন, নাহলে উপদেষ্টার পদ ছেড়ে দেন, তাদের কাজটা কি? তাদের কাজটাই তো মূলত একটা মানে ভালো একটা নির্বাচন করে একটা নির্বাচিত পার্লামেন্টের কাছে দায়িত্বটা অর্পণ করে বিদায় নেওয়া। তারপরে 9 মাস আলোচনা করলো, প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে গেল, সবটি ছিল একটা। আমি তো প্রথমে যে কথাটা বললাম যে সবাই একটা জায়গায় তো আসছে, তো সেই জায়গা থেকে আবার পিছিয়ে গেল কেন? এটার দায়টা কার? এটা দায় হলো যে এই মানে একটা দুর্বল একটা সরকারের জন্য। তাদের মনে রাখা উচিত যে আকবর আলী সাহেবরা একটা কিন্তু এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু এইরকম করতে যে ফাইনালি তারা ব্যর্থ হয়েছে। তা আমরা চাই না যে তারা ব্যর্থ হোক, আমরা চাই যে তারা সফল হোক, তাই না? সেই জায়গায় এই সমস্ত করে যদি তারা নিজেদেরটা যদি দলগুলোর উপর ছেড়ে দেয়, দলগুলোর উপর ছাড়বে কেন? তারা এটা বলতে পারতো, অন্যান্য সব করছে না, যার যার সমস্যা হয়েছে ডাকছে, তো এবার ডাইকা সে বলতে পারতো, সে স্টেট সময় দিয়ে মানে কর্মচারী রেখে তার রাজনৈতিক দলগুলো। তো এই কাজেই এটা তার এইভাবে তাদের বলাটা ঠিক হয় নাই, এটা বলাটা অবশ্যই ঠিক হয় নাই। এখানে বিষয়টা হলো যে আস্থা অনাস্থার আরও বেশি আসে এই উপদেষ্টাদের কথাবার্তার কারণে। যে জায়গায় একটা জায়গায় হয়তো আগায় গেল আবার ফিরে যায় তাদের আচরণের জন্য। তাদের তো এখন যে জায়গায় একটা যতটুকু আমরা, এবং ইউনূস সাহেব প্রথমে কি বলছিল যে আমি চেষ্টা করব যতটুকু ঐক্যমত হয় তার ভিত্তিতে বাকিগুলো আমরা ছেড়ে দেব পরবর্তী পার্লামেন্টের জন্য। এটা তো তার পরিষ্কার জাতির উদ্দেশ্যে সে তার বক্তব্যে সেটা বলছে। কিন্তু তারা তারপর সেখান থেকে সরে যায় কেন? আর এখানে একটা জিনিস তো যে সরে না, এটা কি রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসলো, ঐক্যমতের ভিত্তিতে একটা পর্যায়ে আসলো, সেখানে নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছে সে একটা জায়গায় তো আসছে। এটা জায়গায় আসা মানে কেমন স্বাক্ষর করা, অর্থাৎ আমি কমিটেড টু দ্য নেশন, আমি জাতির কাছে কমিটমেন্ট করতেছি যে আমরা যেই জিতি না কেন আমি এইগুলোকে কার্যকর করব। তো এইটার উপরে বিশ্বাস না হলে এটা কোনটার উপরে বিশ্বাস হবে, তাই না? আর আরেকটা জিনিস, তারা বারবার খালি বিএনপিকে মানে টার্গেট করতে চায়। বিএনপিকে টার্গেট করার বিভিন্ন কারণ আছে, সেটা করতেই পারে, কারণ তারা চায় না, তারা চায় একটা নতজানু সরকার থাক, তাহলে সুবিধা হবে। এইখানে দেখেন আমরা যে 31 দফায় দিছি, এইটাও তো আমাদের একটা পুরা পরিষ্কার কথা। সেইখানে যে কথাগুলো আমরা বলছি, আপনি যদি এইটাও বিশ্লেষণ করেন দেখবেন এটাও তো আমাদের একটা কমিটমেন্ট না। কিন্তু তারা বলে বিএনপি আবার সে আওয়ামী লীগ হবে না। বিএনপি আওয়ামী লীগ তো এক না। আওয়ামী লীগ যে জায়গায় ব্যর্থ হয়েছে, বিএনপি সে জায়গায় সফল হয়েছে। আওয়ামী লীগের পরিণতি কি বিএনপি দেখে নাই? হ্যাঁ, তাই দেখতেছেন আমরা। তো এটার জন্য বলতেছে বিএনপি আর আওয়ামী লীগ তো এক না। বিএনপি তো একটা গৌরবোজ্জ্বল অতীত আছে। বিএনপি এই দেশের স্বাধীনতার থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণা দিছে আমাদের নেতা, তার পরবর্তী যে যতগুলো সংস্কার হয়েছে, যতগুলো ম্যাক্সিমাম সব সংস্কার হয়েছে বিএনপির আমলে, সব বিএনপির আমলে। প্রো পিপুল যত কাজ হয়েছে সব হয়েছে বিএনপির আমলে, তাই না? সেই কারণে বিএনপিকে তারা ওইটা তাদের ইচ্ছাকৃতভাবে
মানে বিএনপিকে ঘায়েল করার জন্য। তারপর আমরা বলছি ঠিক আছে ভাই, এই 12 মাস 14 মাস তো বিএনপির বিরুদ্ধে ঢালাওভাবে মিডিয়া থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে তারা বিএনপির সমালোচনা করে নাই। তারপর ঠিক আছে, এখন থামেন, এখন পাবলিকের কাছে যাই আমরা, যে বিএনপিরা যদি পচায় থাকেন তাহলে বিএনপির পাবলিক ভোট দিবে না, তাইলে নির্বাচনটা অনীহা কেন? আর তাহলে নির্বাচনটা অনীহা কেন? আর আরেকটা যেটা ও বললো আমার ইয়াং ফ্রেন্ড, যেটা হলো যে বিএনপি এখনো কোনো আন্দোলনের কর্মসূচি দেয় নাই, নেভার, কোনো আন্দোলনের এই পর্যন্ত না, মানে এই সরকার আসার পরে কোনো আন্দোলনের কোনো কর্মসূচি বিএনপি দেয় নাই। বরঞ্চ আমরা বলতে পারি তারা দিছে, তারা করছে, এবং সেটা তারপরে এখন তো তাদের একসময় একসাথে করছে, এখন একটু জামাত আলাদাভাবে করতেছে। এখন এটা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিনা জানি না, তাদের মধ্যে মানে এনসিপির সঙ্গে জামাতের, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা জানি না, এটা তারাই বলতে পারবে। তা আমাদের কথাটা পরিষ্কার যে 5ই আগস্টের পরে জামাত, মানে এর আগে তো বিএনপির সাথেই ছিল, 5ই আগস্টের পরে তারা আলাদা স্ট্যান্ড নিয়ে তারা তাদের স্ট্যান্ডে চলে যাক, অসুবিধা তো নাই। এটাও কি বিএনপি আর জামাতের আন্ডারস্ট্যান্ডিং কিনা? না, এটা কিভাবে আন্ডারস্ট্যান্ডিং হলো? আন্ডারস্ট্যান্ডিং হলে তো একসাথেই থাকতো, তাহলে তো আমরা নির্বাচন করে এক জায়গায় চলে যেতে পারতাম এতদিন, যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতো। ওরা তো চাচ্ছে নির্বাচনটাকে ব্যাহত করতে, আর আমরা চাইতেছি নির্বাচনটা হোক। নির্বাচনটা দলের স্বার্থে না। এটা এর আগে যখন হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমরা বলছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনটা চাই, গণতন্ত্রটা থাকবে, এটা চাই। এটা বিএনপির স্বার্থে না, দেশের স্বার্থে। কারণ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, গণতন্ত্র তো নাই। এটা ফিরে আনতে হলে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে যেদিন রাস্তায় নেমে আসবে সেদিন হাসিনা পালাবে। এই কথাটা তো নতুন না, আপনি সাংবাদিক হিসাবেও শুনছেন, বহু মিটিংয়ে আমরা বলছি। তাই কাজে এখন বিএনপির স্ট্যান্ডটা পরিষ্কার, আমরা একটা দেশটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলতেছে, আরও ক্রাইসিসের মধ্যে ঢুকাইতে চাইতেছে। এই সরকার তো আবার এই জুনিয়র ফ্রেন্ড ওরাই আনছে, এই সরকারের সব কিছু তো তারাই, দাবিদারও তারা ছিল। এখন আবার সরকারের বিরুদ্ধে বলে বিরোধী দলের ভূমিকা পালন করে কিনা সেটা জানি না, কিন্তু আজকে এই কথাটা তো ইউনূস সাহেব নিজের মুখে দিয়েই বলছে। তো এই জন্য আমরা বলি যে এখন যত কিছু হওয়ার হয়েছে, এখন আল্লাহর রাস্তায় একটা জায়গায় আমরা অন্তত আসি, যে দেশের ক্রাইসিসটা মিট আপ করতে হলে দেশের মালিক কারা? জনগণ। জনগণের ক্ষমতাটা জনগণের কাছে ফিরিয়ে দেই, তারপর জনগণ ঠিক করুক তার প্রতিনিধি হিসাবে কাদেরকে তারা চায়, চুজ করতে চায়। মাহমুদুর রহমান মান্না, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম তখন জাতীয় পার্টি সহ 14 দলের আসলে এই নির্বাচনে ভূমিকাটা কি হবে? জামাত সহ 8 দল বলছে এদের নিষিদ্ধ করতে হবে। আসলে ইনক্লুসিভ নির্বাচন যখন কথাটা আসে, কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যখন আসে, তখন জাতীয় পার্টির মহাসচিব এখানে আছে, জাতীয় পার্টির অবস্থানটা আসলে এখানে কীভাবে থাকা উচিত? খুবই একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করেছেন। আপনার অ্যাটিটিউডটা কি হবে? মানে ধরেন ফ্যাসিবাদ বা মাফিয়া শাসনতন্ত্র যাই বলেন, তাদেরকে যেভাবে ব্যাখ্যা করেন, তাদের পতনের পরে আপনি কি সিস্টেম চাচ্ছেন, কীভাবে চাচ্ছেন, তার উপর নির্ভর করে। এখানে একটা কথা আমি বলি, এটা অনেকেই ধরতে পারেন, আবার ইচ্ছা করে হয়তো সারফেস করেন না, মানে সবার সামনে নিয়ে আসেন না। 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, এইটাকে কি বলি আমরা? এটা কি বিপ্লব নাকি একটা অভ্যুত্থান? এই বিতর্ক তো আছে। এটা শেষ পর্যন্ত বহুলাংশে অভ্যুত্থান বলা হচ্ছে। কেন? বিপ্লব একটা গুণগত রূপান্তর সাধন করে, কিন্তু এখানে কোনো গুণগত রূপান্তর হয়নি। ফ্যাসিবাদকে উৎখাত করেছেন, করবার পরে যদি আপনি বিপ্লববাদের একটা র্যাডিক্যাল গভর্নমেন্টও করতেন, তাইলেও এটার ক্যারেক্টার, এটার ডিক্লারেশন, এটার বিহেভিয়ার অন্যরকম হতো। সেটা করেননি। আপনি নিয়ে এসছেন প্রফেসর ইউনূসকে, যিনি আপাদ মস্তক একজন গণতন্ত্রী, ওয়েস্টার্ন ডেমোক্রেসির বাইরে তার কোনো পলিটিক্যাল কনসেপ্টের কথা উনি কোনোদিন কারো কাছে বলেননি। অতএব উনি এসে ওই রাষ্ট্রপতিকে রেখেছেন যিনি আওয়ামী লীগ কর্তৃক নমিনেটেড, উনি এসে ওইভাবে শপথ দিয়েছেন যেটা সংবিধানকে রক্ষা করবার কথা বলেছেন। এখন আপনি তারপরে এই সংবিধান, এই সরকার, এই সিস্টেমের মধ্যে আবার বৈপ্লবিক উপাদান যুক্ত করতে চাচ্ছেন, ফলে আপনার মধ্যে
এই সমস্যাটা তৈরি হয়ে গেছে। আপনার এই বিষয়টা নিষ্পত্তি করা দরকার। আপনি কি চাচ্ছেন? আমি মনে করি এই 14 মাস ধরে যেরকম করে বলটা গড়িয়েছে সেটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে। আপনি নির্বাচন করছেন, নির্বাচনের জন্য সংস্কার করছেন, সেই সংস্কার কোনো বৈপ্লবিক সংস্কার করে ফেলছেন না, করছেন একেবারেই খুবই বেসিক কিছু কনস্টিটিউশনাল রিফর্ম যেটা আপনাকে গণতন্ত্রের নিশ্চয়তা দেবে, সেরকম কাজ করছেন। তো সেইটা করতে গিয়ে আমি মনে করি যেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, যতদূর নেওয়া দরকার ততদূর দিচ্ছি। কোনো জায়গায় হয়তো আমরা ফম্বল করছি, ফল্টার করছি, বুঝতে পারছি না যে কী জিনিস করা দরকার আমাদের। যেমন ধরেন আমরা সংস্কার করছি আইনগত, কাঠামোগত, সংবিধানের, যাতে রিটার্ন অফ ফ্যাসিজম পসিবল না হয়, আর কখনো ফ্যাসিবাদ না ফিরে। তো পুরা কনস্টিটিউশনের এই ডেমোক্রেটাইজেশন কত বড় ব্যাপার, সেই ব্যাপারটা এত সহজে তো করতে পারছেন না। সেটার আবার লিগাল কাভারেজ কী হবে সেই বিষয়গুলো ঠিকমতো ডিসাইড করা যায়। ফলে আমরা এই প্রশ্নের মধ্যে এখন পর্যন্ত আটকে আছি। আমি মনে করি যে এই সরকার এইটাকে একটা গণতন্ত্রের পথে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, খুব সিম্পল যদি এরকম হতো, ধরেন যেটা আপনার শ্রীলঙ্কাতে কিংবা নেপালে হয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড একটা ভালো ইলেকশন হয়েছে, এবং সেই ইলেকশনের পরে তারা তাদের বেশ কিছু রিফর্ম করেছে। ইকোনমিক্স আপনি দেখেন, শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে চাল ধার করে দিয়েছিল, সব তো শোধ করে দিয়েছে। আমরা কিন্তু ওগুলো কিছু করতে পারছি না। ইকোনমিক কোনো রিফর্মসে হাত দিতে পারিনি, অন্য কোথাও হাত দিতে পারিনি। আমরা যেটা হাত দিয়েছি সেটাও কমপ্লিট করতে পারিনি। অতএব আমার সাজেশন হচ্ছে যে এই ডেমোক্রেটিক রিফর্মসের মধ্যেই থাকা উচিত, এবং সেটা করে একটা ভোট হলো, পার্লামেন্ট আসলো, তারপরে আপনি এটাকে ঠিক করার চেষ্টা করেন। হয়েছে কি, এখন আপনি আমি মিলে বা আমরা 5 জন মিলে অভ্যুত্থানটা করেছি, তার মধ্যে 2 জনকে একটু সন্দেহের চোখে দেখি, কিন্তু আপনি সন্দেহের চোখে দেখলে তো চলবে না। আপনি এখন বলছেন তুমি ক্ষমতায় গেলে যদি না করো, তারা যদি মেজরিটি হয়, আপনি পার্লামেন্টের সভারেন্টি মানবেন না, সেই পার্লামেন্ট যা করবে তাকে মানতে হবে। বর্তমানে কোনো অথরিটি নাই যে সেটা ফিউচার পার্লামেন্টকে ডিকটেট করতে পারে যে তুমি এই কাজ করবে। এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না, কিন্তু আমরা সেই রকম কাজ করতে যাচ্ছি। এই ধরনের প্র্যাকটিসগুলো বাদ দিতে হবে। বরঞ্চ আপনি বলবেন যে বর্তমান সমাজের জন্য এই দাবি, এই কাজগুলো করবার জন্য আমরা এই যে ধরেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছি, কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার মধ্যে কিন্তু কোনো প্রশ্ন তৈরি হয়নি। আমরা যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাতে পারি, তাহলে একটা অ্যাসেম্বলিকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারও দিতে পারি, কিন্তু ওইটা বলতে পারি না তোমার এটা করতেই হবে, তুমি যদি না করো তাহলে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এটা বলে আপনি জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছেন। এই জায়গাগুলোতে আপনার সাবধান থাকতে হবে। হয়ে আপনি যদি ঠিক গণতান্ত্রিক পথে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আগামীতে আপনার ধৈর্য ধরতে হবে। এত বড় একটা রিফর্ম একটা গভর্নমেন্টই হয়ে যাবে, এক টার্মই হয়ে যাবে, এরকম ভাবলে তো হবে না। এই সময়টা দিতে হবে। আমরা একটা ভালো যাত্রা শুরু করেছিলাম, পরিণতি যদি ভালোর দিকে নিয়ে যেতে পারি, এটার রেজাল্টও ভালো আসবে, আমি তা বিশ্বাস করি। জি, বেশ স্বাধীনতার পাটোয়ারি। কোনো আলোচনায় জাতীয় পার্টি নেই, জাতীয় পার্টিকে ডাকা হলো না, এমনকি জুলাই সনদ ইস্যুতেও কোনো মতামত নেওয়া হলো না। এখন যে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, সেই নির্বাচনে যাবার বিষয়ে বা নির্বাচন বিষয়ে জাতীয় পার্টির ভাবনাটা কি? পলিটিক্স ইজ নট অ্যান আর্ট অফ ওয়ার, আর ওয়ার ইজ নট পলিটিক্স। পলিটিক্স হচ্ছে প্যাসিফিকেশন অ্যান্ড ইনক্লুশন। তো বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, এরা কিন্তু একভাবে মুঘল শাসন ছিল, ফার্স্ট 5 মোগলস। সংবিধান ছিল না, কিন্তু তাদের মধ্যে বহুত্ববাদ, ইনক্লুশন ছিল। আওরঙ্গজেব বেশি এই কোডগুলো ভেঙে ফেললো। তিনি 4 ইঞ্চি বেশি দাড়ি রাখা যাবে না, জিজিয়া কর আরোপ করলো, সারমান সিং নামে একজনকে হত্যা করলো, তেগ বাহাদুরকে হত্যা করলো, ছত্রপতি শিবাজীর ছেলেকে হত্যা করলো ফর রাইট কজ, নিজের বাবাকে আটক করে রেখেছে, বাবাকে ভাইয়ের মাথা পাঠিয়েছে। এটার পরে একটা ঘটনা আছে, বাহাদুর শাহ জাফরকেও পাঠানো হয়েছিল, ব্রিটিশরা তার এক রাজপুত্রের মাথা পাঠিয়েছিল। উনি বলেছে এটা আমাদের পূর্বপুরুষরা আগেও দেখেছে, ছেলের কবর, ছেলের মাথা। ছত্রপতি শিবাজীর একটা বিখ্যাত চিঠি আছে আওরঙ্গজেবকে লেখা, যে হুজুর আমার সাথে যুদ্ধ করতে করতে আপনি নাকি এত ফতুর হয়ে গেছেন যে আপনারা এখন জিজিয়া কর আরোপ করতে হচ্ছে, আমি কিন্তু আমার এলাকায় কৃষকের কর মওকুফ করে দিয়েছি। ওটা আইরনিক্যালি বলেছিল। আওরঙ্গজেব ইকোনমি ভালো ছিল, 27%, কিন্তু রাষ্ট্রটা টিকলো না।
আওরঙ্গজেবের মৃত্যুর কিছুদিনের মধ্যেই মোগল সাম্রাজ্য খান খান হয়ে গেল। পৃথিবীর মধ্যে রিচেস্ট এম্পায়ার ছিল ওই সময়, 27% ইকোনমি ছিল। এখন আমরা যে বাংলাদেশটা গড়তে যাচ্ছি, যে আন্দোলনটি ছাত্ররা লিড করেছে, কিন্তু কোটি মানুষের অংশগ্রহণ ছিল, সকল দলের, আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। আমরা একটা অনেক এভিডেন্স দেখেছি। অনেক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ছেড়ে রাস্তায় নেমে গেছে যখন ছাত্র হত্যা হলো। ওই আন্দোলনের সাথে 71 সালের পার্থক্য হলো নতুন ভূখণ্ড সৃষ্টি হলো না। এই আন্দোলনটা, বিপ্লবটা যত বড়ই করেন আপনি, এটা কিন্তু নতুন ভূখণ্ড সৃষ্টি করলো না, এটা নতুন চেতনা সৃষ্টি করলো। এবং এটার ফলে সংবিধানে পরিবর্তন হবে অবশ্যই। কতটুকু হবে, কতটুকু করা যেতে পারে এবং কাদেরকে বাদ দিয়ে করবেন, এটা বিশাল একটা দীর্ঘমেয়াদী পলিটিক্যাল ডিসকাশন। আমার ব্যক্তিগত অভিমত, বুকে পাথর ব্যথে হলেও সিলেক্টিভ লোকজন বাদ দিয়ে সকল মতের সকল দলকে নিয়ে এটা করা উচিত ছিল, তাহলে এটা টেকসই হতো। আওয়ামী লীগ ব্যান হয়ে গেছে, এখন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারাই আসবে তারা বেশিরভাগই কিন্তু ইনক্লুসিভ ইলেকশনেরই কথা বলবে, তারা কিন্তু নন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতে পারবে না, কারণ তারা ওয়েস্টার্ন ফিলোসফিতে বিশ্বাস করে, যেটা মান্নাভাই ইঙ্গিত করলেন, তারা ওয়েস্টার্ন ফিলোসফিতে বিশ্বাস করে, তারা জেনে শুনে নন ইনক্লুসিভ বলতে পারবে না। তো সেখানে তো আমি মনে করি আওয়ামী লীগের ব্যানটাই জাস্টিফাইড করা অনেক কঠিন হবে। জাতীয় পার্টি তো পরের ধাপে আসবে সামনের দিনগুলোতে। এবং আইআরআই আজকে যে রিপোর্ট দিয়েছে তার জিস্ট যদি আমি পড়ে থাকি, যেটুকু বুঝেছি, একটা হচ্ছে ফ্রাজাইল কন্ডিশন, এটা যেটা তারা বলেনি, বাট এর মানে হচ্ছে ইলেকশনের জন্য ন্যাশন প্রস্তুত না, সিকিউরিটি কনসার্ন আছে, নারী প্রতিনিধিত্ব কম ছিল বিভিন্ন ইয়াতে, ঐক্যমত কমিশনের রিপোর্টের মধ্যে এনফোর্সমেন্ট কীভাবে হবে এটার কোনো দিক নির্দেশনা নাই। মোস্ট ইম্পর্টেন্ট, একটা বড় দল আওয়ামী লীগকে বাদ দিলে তারা সামনের ভোটটাকে পিসফুল দেখতে পারছে না, ভায়োলেন্স দেখতে পারছে। তো এর ফলে কিন্তু যেটা হবে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন ফ্যাবুলাস ইলেকশন করবো, পুলিশ লাগবে না, পুলিশ লাগবে না, আপনারাই ভোট দেবেন। খুব এনচান্টিং কথাবার্তা শুনে গা শিউরে ওঠে, উৎসাহিত হয়ে, কিন্তু বাস্তবসম্মত না। 42,000 সেন্টারে যখন ভোট হবে, যদি আওয়ামী লীগ ভোটে না আসে তাহলে তারা ভোটে বাধাগ্রস্ত করবে। সেই বাধাগ্রস্ত করার প্রক্রিয়া আওয়ামী লীগকে জামাত, এনসিপি ন্যাচারালি বা বিএনপি প্রতিহত করবে। এটা এক ধরনের ছোটোখাটো সিভিল ওয়ার হবে। সেইখানে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কিভাবে, প্রার্থীর নিরাপত্তা কে দেবে, প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা কে দেবে, সেই পুলিশ আমাদের নাই, সেই সেনাবাহিনীও কতটুকু থাকবে আমরা ডাউটফুল। তো ওই যে ভাগ করে ফেললেই তো আপনার স্ট্রেংথ কমে যাচ্ছে। আপনি যেটা বললেন স্বৈরাচারের দোষর আমাদেরকে গালি দেয়, আমাদেরকে দিক, পুলিশেরও 30-40% লোককে স্বৈরাচারের দোষর বলে নিষ্ক্রিয় করে রাখা আছে। আমার পরিচিত অনেকেই আছে, গান নাই, গানম্যান নাই, গাড়ি নাই, বড় বড় অফিসার, ওদেরকে ইউজ করা যেত। প্রশাসনও তাই। অর্থাৎ এই সরকার গোড়া থেকেই তার স্ট্রেংথ কমিয়ে ফেলেছে। এই যে কমিয়ে ফেললো সেটা কিন্তু রিপ্লেস করতে পারছে না, এই শর্ট টার্মে সম্ভব না। তাহলে আপনি পুরো 18 লক্ষ লোককে মোটিভেট করেও একটা ভোট করতে পারবেন না। সেখানে আপনি একটা বড় দলকে বাদ দিয়ে ভোট করবেন এবং আপনার 18 লক্ষ লোকের মধ্যে, আমি কর্মকর্তার মধ্যে বিশাল অংশ মোটিভেটেড না, রিস্ক নেবে না। শেখ হাসিনা 14 সালে যে ভোটটা করতে পেরেছিল বা 18 সালে, এটা কিন্তু এখন সম্ভব হবে না। মানে ওই খারাপ অর্থে বলছি না, মানে কন্ডাক্ট করা, শেষ করা অর্থে। তাহলে কীভাবে একটা ফ্যান্টাবুলাস ইলেকশন হবে? ইনক্লুসিভ হচ্ছে না, ফেয়ার হচ্ছে না, এবং বর্তমান সরকার নিরপেক্ষ না। এবং এটা একটা মজার বিষয়, সকলেই বলছে এই সরকার নিরপেক্ষ না। জামাত বলছে এই সরকার বিএনপির ঘাসা, বিএনপি বলছে এই সরকার জামাতের ঘাসা, আমরা বলছি জামাত বিএনপি এনসিপির ঘাসা, আবার এনসিপি বলছে এই সরকারের ভিতরে স্বৈরাচারের দোষর রয়ে গেছে। এই সরকার নিরপেক্ষ না, কিন্তু সকলেই বলছে অমুকের পক্ষে আছে। এই সরকার দিয়ে ভোট সম্ভব হবে আমার ব্যক্তিগত অভিমত, এমনটা আমি বিশ্বাস করি না। প্রথম হচ্ছে, ভোট করতে গেলে নিরপেক্ষ প্রশাসন লাগবে। নিরপেক্ষ প্রশাসন এই সরকার করতে পারবে না, তারা নিজেরাই এই প্রশাসনকে দলীয় করে ফেলেছে একটা দিকে। দুই হচ্ছে, ফেয়ার ইলেকশন করার প্রতি এই সরকারের কখনোই আগ্রহ ছিল না, ইলেকশনের প্রতি। থার্ড হচ্ছে, ইলেকশন করার পরে এই গভর্নমেন্টের টেকওয়ে কী হবে, মানে এই গভর্নমেন্টের অনুগত কোনো দল বা খুব কাছের দল তো এখানে বিশাল কোনো রেজাল্ট করবে না। তাহলে এই ভোটটা করে আমার ইউনূস স্যারের ম্যাটেরিয়ালিস্টিক লাভ কী হবে? একটা ভোট করতে পেরেছেন উনি, এটাই আর কি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সময় আসছে আসলে পিওর নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট আসার। এটা আমি জানি অনেকেই রাজি হবে না, কিন্তু একটা নির্দলীয় সরকার ছাড়া একটা নির্দলীয় প্রশাসন হবে না। নির্দলীয় প্রশাসন না হলে যেটা ঘটবে, যখনই মারামারি হবে ভোটের দিন, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তখন প্রচণ্ড ভোট কাস্টিং কম হতে পারে।
যখনই ভোট কাস্টিং কম হবে। আপনি একটু আপনি বলছেন যে মারামারি হবে, সিভিল ওয়ার হবে, মানে এই কথাগুলো আতঙ্ক তৈরি করে না সাধারণ মানুষের মাঝে? না এর কোনো ভিত্তি আছে? না, আমরা যদিও অনেক পট পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমরা কি 14 সালে দেখিনি সেই সময় বিএনপি জামাত প্রচন্ড প্রতিরোধ করেছিল? 14 সাল তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন একটা ভিন্ন প্রেক্ষাপট, এবং অবশ্যই যেটা আপনার গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, যাই বলি না কেন, সেই সময় পরবর্তী একটা নির্বাচন। হ্যাঁ, কিন্তু সেই ইলেকশনে যদি একটা বড় দলকে বাদ দেন, সেই বড় দলটি রিয়্যাক্ট করবে, এটা খুব নর্মাল। এই রিয়্যাক্টটাকে আপনি ঠেকাতে পারবেন না। একটা কেন্দ্রের সামনে একটা গাছ কেটে দিলেই 1 ঘন্টা অবস্ট্রাকশন হবে, মানে আপনার খুব শক্তিশালী প্রশাসন, একটা প্রচুর মিলিটারি মোবিলাইজেশন, সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত, তাহলে আপনি পারতেন, কিন্তু সেই জিনিসগুলো তো হচ্ছে না। এই সময়ের মধ্যে দেখা গেল 3টি বড় বড় ইন্টারন্যাশনাল পত্রিকার ম্যাগাজিনে শেখ হাসিনার ছাপানো হলো, ইন্টারভিউ ছাপানো হলো। এটাও তো ইঙ্গিত ভাই কেন ছাপানো হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সরকার ভোট কখনো করতেই চায়নি, প্রথম থেকে এই সরকারের মনে হয়েছিল তারা 10 বছর ক্ষমতায় থাকবে। এখন যখন ভোটের পরিবেশ শুরু হচ্ছে, আলোচনা শুরু হচ্ছে, বাই দিন ইটস টু লেট। এত লেট হয়ে গেছে যে সরকার গুছাতে পারছে না, গুছাতে পারবে না, এটি বাস্তবতা। ঐক্যমত কমিশনে যারা গেছে তাদের সবাইকে আমরা সম্মান জানাই, অবশ্যই আমাদেরকেও ডাকলে সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারতাম। আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের 9টা পার্লামেন্টের ইলেকশনের অভিজ্ঞতা আছে, 3-4টা পার্লামেন্টে গেছে এমন লোকজন অনেক আছে। এই অভিজ্ঞতাগুলো ঐক্যমত কমিশন নিতে পারতো। ঐক্যমত কমিশনও ঐক্যমত করতে চায়নি। ঐক্যমত কমিশন, আমি বলবো বিনয়ের সাথে, জাতীয় ঐক্যমত কমিশন না। জাতীয় অনেক বড় বিষয়, জাতীয় মানে শুধু জয়ী শক্তি না, জাতীয় মানে পরাজিত জয়ী সবাই। হ্যাঁ, সিলেক্টিভ কিছু লোককে বাদ দিতে হবে, যারা ছাত্রকে হত্যা করেছে, যারা বড় দুর্নীতি করেছে, দেশ বিক্রি করেছে, এই ধরনের লোকগুলোকে বাদ দিয়ে বাকি সবাই জাতীয়র মধ্যে আসবেন। মাননীয় প্রধান উপদেষ্টা যখন বলে আমরা, এই আমরাটা তো ব্র্যাকেট ভর্তি আমরা যখন বলে বাংলাদেশের মানুষ, এটা ব্র্যাকেট বন্দি বাংলাদেশের মানুষ। ওনার সমর্থনের বাইরেও, ওনার প্রক্রিয়ার বাইরে উনি বিশাল লোককে সরিয়ে দিয়েছেন। এই যে সরিয়ে দিচ্ছেন, এরপর যদি জাতীয় পার্টিকেও সরিয়ে দেন, তাহলে তো সরিয়ে দেওয়া অংশটা যথেষ্ট স্ট্রং এবং বড় হয়ে যাবে। আরিফুল ইসলাম আদিব, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার স্বাধীনতা পার্টির কথাগুলো শুনছিলেন। অনেকগুলো ইস্যু, আমি কি প্রশ্ন করবো আপনাকে? একটা হচ্ছে যে নির্বাচন ইস্যুতে, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে এনসিপি, বিএনপি, জামাত কিংবা মান্না ভাইয়ের দল কিংবা যারা বিগত দিনে আন্দোলন করেছেন আপনারা, তা আপনাদের মধ্যে যতটা অনৈক্য তৈরি হবে, যতটা ফাটল দেখা দিবে, ততই কিন্তু আপনারা যাদেরকে বলছেন স্বৈরাচারী শক্তি, ফ্যাসিবাদী শক্তি, পালিয়ে যাওয়া শক্তি, তারা সুযোগ পাবে। এবং সেই সুযোগে কি কি হতে পারে সেটা আপনি শুনছিলেন, যে নির্বাচন বাধাগ্রস্ত হওয়া, দাঙ্গা হওয়া, সিভিল ওয়ারের মতো পরিস্থিতি হতে পারে, মানে মানে কত ভয়াবহ মানে পরিস্থিতি হতে পারে। আপনাদের প্রস্তুতিটা আসলে কেমন? প্রস্তুতি বলতে মানে প্রস্তুতি গভর্নমেন্টের থাকবে প্রথমত, একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের একটা সম্মিলিত নিজেদের ভিতর বোঝাপড়ার একটা বিষয়। দেখেন, শামীম ভাই একটা কথা বললেন যে যদি 42,000 ভোট কেন্দ্র আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, ফলে তারা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তো জাতীয় পার্টিকেও নির্বাচনে না আসলে সেটা একটা গৃহযুদ্ধ বা একটা সহিংসতা সরকার ঠেকাতে পারবে না। যে প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখেন, আওয়ামী লীগ একটি বড় দল, এটি একটি মিথ। ফ্যাসিস্ট গণহত্যাকারীরা কখনো বড় দল থাকে না, তারা সন্ত্রাসী সংগঠনের যখন রূপান্তর হয় তখনই তারা এখান থেকে উৎখাত হইতে বাধ্য হয়। আরেকটি বিষয় হচ্ছে যে শামীম ভাই যখন বলেন ওনাদের এখন পর্যন্ত আমরা কোনো অনুশোচনা এখন পর্যন্ত কোনো জায়গার থেকে দেখিনি, উনি বলছেন যে আওয়ামী লীগ এই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগ তো কোনোভাবেই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেননি। এখানে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেই তারা যারা অংশগ্রহণ করছেন গণ-অভ্যুত্থানে, আমরা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রলীগ নেতাকে দেখেছি, তারা 1 দিন 2 দিন 1 সপ্তাহ আগে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে দেন হচ্ছে অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন। সে ছাত্রলীগ নামে ওই আইডিওলজি নেওয়া হচ্ছে, তিনি কিন্তু গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেন নাই। তো ফলশ্রুতিতে আওয়ামী লীগ গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন, এটা আসলে আওয়ামী লীগরে এক ধরনের দায়মুক্তি দেওয়া হয়। এই দায়মুক্তি আমাদেরকে কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ যখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে একটা গণহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, তার দলের সভাপতি নির্দেশ দিয়েছেন, তার দলের সাধারণ সম্পাদক সম্ভবত 14 জুলাই নিজে বলছেন যে ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন দমাইতে। তার মানে কি, একটা দলের সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন, সাধারণ সম্পাদক নির্দেশ দিচ্ছেন, তার দলের ওই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো নেতা পদত্যাগ করছেন? করেন নাই। তার মানে তার দলের সিদ্ধান্তের প্রতি সে কি ছিলেন?
মৌন সম্মতি ছিল, এবং শুধু মৌন সম্মতি না, তার প্রত্যেকটা অঙ্গ সংগঠন সশস্ত্রভাবে হচ্ছে গণহত্যায় অংশগ্রহণ করছে, নেতৃত্ব একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব পর্যন্ত। ফলশ্রুতিতে একটা সন্ত্রাসী সংগঠন, একটা গণহত্যাকারী দল, তার হচ্ছে আপনার কোনো ধরনের দায়মুক্তি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশের যতগুলো বড় হত্যাকাণ্ডের আপনি যদি ইতিহাস খুঁজতে যাবেন, প্রত্যেকটার সাথে আওয়ামী লীগ এবং গণহত্যার কাছে জড়িত। এবং আমাদের কাছে যখন মনে হয় শামীম ভাইরা, ব্যক্তিগত শামীম ভাইয়ের প্রতি আমার কোনো ইয়া নাই, বরঞ্চ উনি 18 সালের সময় এমপি হওয়ার পরে সংসদে 1-2টা বেশ ভালো বক্তব্য দিয়েছিলেন, যেগুলো অনেক আলোচিত হয়েছিল। কিন্তু ওনার যে পার্টির যে রাজনৈতিক দর্শন, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। কারণটা হচ্ছে জাতীয় পার্টির জন্ম কিভাবে, জাতীয় পার্টি রাজনীতি কি করছে, তার রাজনৈতিক ফিলোসফি কি। ধরেন ওনারা অনেক সুন্দর করে বলবেন যে জাতীয় পার্টির অনেক জ্ঞানী লোক আছে, শামীম ভাইরা ব্যারিস্টারি পড়াশোনা করে আসছেন, অনেক জানাশোনা আছে, কিন্তু দিন শেষে একটা মনে রাখতে হবে যে রাজনীতির ময়দানে দেশ ও জাতির জন্য আপনার সাহস এবং সততা আপনার ঠিক আছে কিনা। জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভীরু দল, এবং হচ্ছে তারা হচ্ছে সবচেয়ে মানে জাতির সাথে বেইমানি করা দল। এবং তার এই রাজনৈতিক প্রক্রিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ যে 9 বছর দায়িত্ব পালন মানে নিজের স্বৈরাচারী দায়িত্ব ছিলেন, তার প্রথম ম্যান্ডেট ছিল আওয়ামী লীগের রাজনৈতিকভাবে এখানে সাস্টেইন করার জন্য হচ্ছে ব্যবস্থা করে দেওয়া। 86 সালে তারা নির্বাচন করছে, সেই নির্বাচনে বিএনপি সহ অনেকে বয়কট করেছে। আমরা দেখলাম আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারা হচ্ছে জাতীয় পার্টির সেই নির্বাচনকে এক ধরনের বৈধতা দিয়েছে। ফলে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির একটা ঐতিহাসিক সম্পর্ক, স্বৈরাচারের পক্ষে স্বৈরাচারী বাস্তবায়নের ক্ষেত্রে, গণহত্যা করার ক্ষেত্রে, ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির ঐতিহাসিক সম্পর্ক। এবং এই দুটি দল দিল্লির একই গড়ে মানে একই পেটের যমজ সন্তান, এটা বুঝতে হবে। ফলশ্রুতিতে আপনি যখন বলেন, আপনি দেখবেন এখন পর্যন্ত ওনারা আওয়ামী লীগের ডিফেন্ড করেন। ওনার দলের চেয়ারম্যান বলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে, ওনারা কিন্তু বলেন না যে শেখ হাসিনার বিচার করতে হবে, এটা বলেন না। আওয়ামী লীগের বিচার করতে হবে সেই কথা ওনারা বলেন না। তার মানে হচ্ছে যে আপনি এখন পর্যন্ত একটা গণহত্যাকারী দলের পরে প্রকাশ্যে আপনি হচ্ছে তার পক্ষে মত উৎপাদন করতেছেন, আপনি তার পক্ষে অবস্থান নিতেছেন, এবং সেটাকে আপনি হচ্ছে আরও বেশি নর্মালাইজ করার চেষ্টা করতেছেন। এখন ধরেন অবশ্যই তো রাজনীতি করা মহৎ কাজ, শামীম ভাইরা রাজনীতি করছেন, কিন্তু ওনারা তো রাজনীতিটা করছেন এক ধরনের অসততার জায়গার থেকে। রাজনৈতিকভাবে প্রত্যেকটা নির্বাচনে কারা এমপি হবে, 18 সালে কারা এমপি হবে, এগুলো তো হচ্ছে যে আগে প্রেসক্রিপশনে ঠিক হয়ে যেত। একদল লুটেরার গ্রুপ গোয়েন্দা সংস্থা থেকে আগে প্রেসক্রিপশন দেওয়া হতো যে কারা কারা যাবে। এই যে আপনার হচ্ছে ঐক্যফ্রন্ট যেটা করা হইলো 18 সালে, একটা ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে যে হ্যাঁ একটা নির্বাচনে যাওয়া হবে, এরপর কি দেখলাম সেখানে 6 জন জিতছে। ফলশ্রুতিতে ওই নির্বাচনে কারা কারা জিতছে এটা তো আগে প্রেসক্রিপশনে ঠিক হয়েছে যে একে একে সংসদে নিতে হবে, একে একে নেওয়া যাবে না। তো ফলশ্রুতিতে আপনি যদি এমন হইতো যে ডাক্তাররা প্রেসক্রিপশন দিতেন, সেই ডাক্তারটা কি এখন নাই? আছে অবশ্যই। এইটা তো শুধু এখন না, এই প্রেসক্রিপশনের কথা আমরা আরো আগে বলছি। আমি গতকালকে স্ট্যাটাসের মাধ্যমে বলছি যে বাংলাদেশে যখনই ক্ষমতা কাঠামো পরিবর্তনের সময় আসে, সেই ক্ষমতা কাঠামো কেন্দ্র করে 3 থেকে 4টা একটা গ্রুপ মিলে একটা নেক্সাস তৈরি হয়। সেই নেক্সাসে শুধুমাত্র পলিটিক্যাল অংশ যেটা মানে আওয়ামী লীগ, সেটা এখান থেকে উৎখাত হয়েছে, কিন্তু এটার যে লুটেরার ব্যবসায়ী গ্রুপ, মাফিয়া কিংবা আপনি তাদেরকে হচ্ছে অলিগার্ক করতে পারেন, এখানকার যে আমলাতন্ত্র এবং গোয়েন্দা সংস্থার ভিতরে যে একটা অংশ, এবং একই সাথে এখানকার এই এস্টাবলিশমেন্টের ভিতরে যে অংশটা রয়েছে, এরা মিলে একটা নেক্সাস তৈরি করে। সেই নেক্সাস কিন্তু এখনো ভাঙে নাই। সেই নেক্সাসই তো চাচ্ছে যে আগামীতে ক্ষমতায় সরকারি দল কে হবে আর বিরোধী দল কে হবে সেটা ঠিক করতে চাচ্ছে। সেই নেক্সাসই তো জাতীয় পার্টিকে পিছন থেকে ফুয়েল দিচ্ছে, সেই নেক্সাসই জাতীয় পার্টিকে সাহস দিচ্ছে যে তুমি এখানে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করো, বাকিটা আমরা দেখতেছি, তোমাকে বিরোধী দল করা যায় কিনা সে ধরনের। তারা নানা ধরনের নির্বাচনকে ভায়োলেট করার, মানে আপনি চিন্তা করেন যে একটা গণহত্যা করার পরে তারা বলতেছে যে গৃহযুদ্ধ হবে। তার আপনার গত 1.5 বছর আওয়ামী লীগ রাস্তায় নামছে কয়জন? সাধারণ মানুষ, বিএনপিও লাগে না, জামাতও লাগে না, সাধারণ মানুষ তাদেরকে রাজপথে প্রতিরোধ গড়ে তুলছে। ফলে গণপ্রত্যাখ্যাত এবং জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একটা দলের ফিরে আসার কোনো সুযোগ নেই। এবং যে ধরনের মিথ তৈরি করা হয় যে একটা বড় দল বড়, এইটা একটা আমি বলে দিই, আপনি যদি আওয়ামী লীগ যদি যেটা তারা বলে না 30% আওয়ামী লীগ হচ্ছে মোরালেস হাইয়েস্ট 5 to 7% দল, এটা কোনোভাবেই এখন আর হচ্ছে আপনার সেই
30%, আপনি 20-25 বছর আগের রাজনৈতিক সমীকরণের হিসাব করে বলবেন যে 30%, সেটার কোনো হচ্ছে প্রাসঙ্গিকতা নেই। কেন হচ্ছে? কারণ তার যদি নিরেট যদি 30% থাকতো, তো 24 সালে ইলেকশনে কত পার্সেন্ট ভোট মানুষ অংশগ্রহণ করছে? তার নিজের দলের লোকেরই তো সে তাহলে ভোট নিতে যেতে পারে না। ফলে এই যে এই ধরনের মিথ, এটা মিথ তৈরি করে নির্বাচন নিয়ে একটা এক ধরনের সহিংসতা তৈরি করা হয়। না, আপনার কাছে আমার এত প্রশ্ন করার ছিল না, কিন্তু আসলে প্রশ্ন আপনার কথা থেকে অনেক প্রশ্ন চলে আসে। আচ্ছা, বলুন। এনসিপি কত পার্সেন্টের দল? এনসিপি কত পার্সেন্ট? এনসিপি রাজনৈতিকভাবে কাজ করছে। এনসিপি এখনো পার্সেন্টেজের আকারে, এনসিপি এখনো এক্সাক্ট সংখ্যা আকারে হাজির হয় না। আমরা মনে করি এখানে পার্সেন্টেজের জায়গায় এনসিপির যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানটা গুরুত্বপূর্ণ। আমরা সময়ের সাথে সাথে বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আসবে এবং আমাদের অবস্থানের কাছাকাছি আসবে। আপনি জুলাই সনদের ইস্যুটি দেখেন, একমাত্র এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেন এবং বলছে যে স্বাক্ষর করার আগে অবশ্যই টেক্সট এবং কি ফরম্যাটে করতে হবে সেটাকে জাতির সামনে স্পষ্ট করতে হবে। বৃহত্তর 40-45 বছর রাজনৈতিক অভিজ্ঞতা দলগুলো স্বাক্ষর করে উল্টা আমাদেরকে কোণঠাসা করলো, নেগলেক্ট করলো যে তোমরা এগুলো প্রতারণা করছে। ওমা 2 দিন পরে দেখি যে এখন হচ্ছে তারা বলতেছে স্বাক্ষর করে আমরা প্রতারিত হয়েছি। তাহলে আপনার 45 বছর রাজনৈতিক অভিজ্ঞতার যে আপনি প্রতারিত হবেন, সেটা আপনাদের আগে রাজনৈতিকভাবে তো তাহলে সেই জায়গাটি তারা চিন্তা করতে পারে না। তো আমাদের বিষয় যেটি হচ্ছে যে আমরা কিন্তু অবস্থানের জায়গাটা বলছি। এখনো দেখেন আমরা যেটা বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি, আমরা কিন্তু এটার জন্য সরি নেই এই জায়গা থেকে এক বিন্দু। আমরা সেই আইনি ভিত্তির জায়গা বলছি। রাজনৈতিক দলগুলো সেখানে আইনি ভিত্তি কিভাবে দিবে সেই জায়গাটা এখনো দেখি যে তারা বাকি যে দুটি দল, জামাত বলেন বিএনপি বলেন, তারা এখনো এক জায়গায় আসতে পারে না। ফলে আমরা মনে করি যে দেশ ও জাতির স্বার্থে তারাও এই জায়গাটিতে চলে আসবেন অতি দ্রুত এবং একটা রাজনৈতিক পূর্ণ জায়গা হবে। আপনার কাছে আবার আসবো আমরা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনি আলোচনা তো নির্বাচন নিয়ে হচ্ছে, আসলে এই এখন আবার এই আলোচনাটা কেন আসছে যে নির্দলীয় সরকার? তাহলে কি এই যে সরকার আছে এই সরকারের উপর কি আস্থা নেই, নাকি আস্থা আছে, সেই আস্থাটা ঠিক মতো রাখা যাচ্ছে না? বড় দল হিসেবে বিএনপির আসলে ভূমিকাটা এখন কেমন, এবং জাতীয় পার্টি সহ যেসব পার্টি নিষিদ্ধ হয় নাই তাদের নির্বাচনের বিষয়গুলি বা কেমনে কি হবে? আসলে দেখতে দেখতে তো ছাত্র ছিলাম, তরুণ হয়েছে, এখন তো বৃদ্ধ হয়ে গেছি। 72 থেকে এই বাংলাদেশের প্রতিটা ইসের সাথে জড়িত, গণতান্ত্রিক আন্দোলনে, তাই না? গণতান্ত্রিক আন্দোলনে, এবং এর আগে থেকেই বলতে পারেন যে পাকিস্তানের শেষ সময় আইসা গণ-অভ্যুত্থান, তারপরে স্বাধীনতা যুদ্ধ, সবকিছুর সাথে জড়িত। তো চোখের সামনে আমার ভাসে তো সবকিছুই, যে কোনটার পরে কোনটা হবে মনে হয় যেগুলো সাজানোই এরকম থাকে। কারণ এখানে আমরা যে জিনিসটা দেখেন, বিএনপিকে অনেকেই দোষারোপ করে, কিন্তু তারপরও বিএনপি তো একটা মানে দল, একটা রেসপন্সিবল দল। বিএনপি তো সবার মতো কথা বলতে পারে না। বিএনপিকে যেটা বলবে সেটা কার্যকর করার ব্যবস্থা করতে হবে, কারণ জনগণের আস্থার সম্পূর্ণ একটা দল হলো বিএনপি। এই কারণে আমরা হুট করে একটা কথা বলা সেটা আমাদের পক্ষে অসম্ভব। আমরা এখনো এই সরকার সফল হোক এটা আমরা চাই, এই সরকার ব্যর্থ হোক আমরা এটা চাই না। তবে আপনারা দেখেছেন যে আমরা বলেছি যে এই সরকার নির্বাচনকালীন সরকার হতে পারে, তার কিছু সদস্য যারা আছে তাদেরকে পরিবর্তন করতে হবে, এটা পরিষ্কার। আমরা ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে এখন পর্যন্ত বলি নাই যে না, তার অধীনে নির্বাচন হবে না, কারণ আমরা আরেকটা ডেডলকের দিকে যেতে চাই না। তা আমরা এগুলো যতই আমরা এগুলো করতেছি, সেই 5ই আগস্টের পর থেকেই বিএনপিকে কোণঠাসা করার জন্য চেষ্টা করা হচ্ছে। খালি ক্ষমতায় যেতে চায়, আরে ক্ষমতায় যাওয়ার জন্য এখন তো দেশটা যে একটা সংকটের দিকে চলে গেছে। অর্থাৎ আপনি ব্যারোমিটারটা দেখেন, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত এই সরকারের প্লাস পয়েন্টটা কি আছে? ডে বাই ডে যতই হচ্ছে ততই পিছিয়ে যায়। এবং আরেকটা যেটা সবচেয়ে ক্ষতি যেটা হয়েছে, যে আন্দোলনকারী যে দলগুলো ছিল তার মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করতে সক্ষম হয়েছে অনেকে, যেটা আমরা তো এই কারণে বলছিলাম যদি 6 মাসের মধ্যে নির্বাচনটা হইতো, যেটা হোসেন পাটোয়ারিও বলছে যে তাইলে কিন্তু সেই সময় নির্বাচনের চেহারাটা অন্যরকম থাকতো। সবাই কি মনে করছে এই বিএনপি জিতে যাবে, এর জন্য এখন নির্বাচন দেওয়া যাবে না। এটা তো পরিষ্কার, এটা সবাই মুখে মুখে বলছে যে বিএনপির ক্ষমতায় নেওয়ার জন্য কি আমরা অভ্যুত্থান করছি নাকি, বিএনপি আরেকটা এই কথাগুলো বলছে না আজকে। কিন্তু এটা করে দেশের তো লাভ হয় নাই, বিএনপির ক্ষতি করতে চেয়ে তারা দেশের ক্ষতি করে ফেলছে। এই কারণে বলবো যে এখন
এখন যেটা আমাদের দরকার যে পরিষ্কার, এখন আন্দোলন এখনো শেষ সময় আমরা পার করে ফেলি নাই। এখনো যদি আমরা আন্দোলনকারী সকল দলগুলো যে বলছে যে নির্বাচন, শামীম পাটোয়ারি যেটা বলবো সে ভালো জবাব দিছে, আমি ওটার দিকে যেতে চাই না, যে নির্বাচন কিসের গৃহযুদ্ধ। এইখানে পরিষ্কার আমরা যদি আন্দোলনকারী দলগুলো ঠিক থাকি এবং আমরা যদি মনে করি যে না একটা নির্বাচনের কোনো বিকল্প নাই, একটা ডেমোক্রেটিক স্তরে ফিরে যাওয়ার জন্য যে নির্বাচন আমাকে করতেই হবে, আমরা যদি সবাই সেটা একমত হই এবং আমরা যদি নির্বাচনটা সেভাবে করতে চাই, এখানে পুলিশ কোনো ফ্যাক্টর না। আপনার 5ই আগস্টের পরে তো পুলিশ বসে গেছিল, তাই না? তো সেই সময় সেই যদি এটা ইউরোপ হইতো বা আমেরিকা হইতো, অন্য যে কোনো রাষ্ট্রে, তাহলে দেখতেন যে গণধর্ষণ কত কিছু, আর আইন শৃঙ্খলা একেবারে 12টা বেজে যেত। কিন্তু সেই সময় তো এই ছাত্ররা বা আমরা বা আমাদের নেতা দেখছে যে তারেক রহমান সাহেব কীভাবে বোল্ডলি নির্দেশ দিচ্ছে যে কোনো অরাজকতা কোথাও অ্যালাউ করা হবে না। তোমার যদি 15-17 বছর তোমার সব কিছু ধ্বংসও করে থাকে আওয়ামী লীগ, তবু এই মুহূর্তে তুমি আওয়ামী লীগের উপর কোনো আক্রমণ করতে যাবে না, অর্থাৎ উৎসাহিত না করা, এনআরকির দিকে নিয়ে যাওয়ার, সেটা তো আমরা করছি। তো সেটা হলো বিএনপি। এই জন্য বললাম যে এখনও অবশ্যই নির্বাচন সম্ভব। কালকে সবগুলো রাজনৈতিক দল যারা আমরা আন্দোলন করছি শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সব দলগুলো যদি একসাথে মিলে আমরা বলি যে নির্বাচন ওই তারিখে হবে। এখন কেন ওই যে সলিমুল্লাহ কি ওই যে আমাদের অ্যাডভাইজার বলে যে 7 দিন সময় দিলে, আর তুমি সময় দেয় আর কি, তোমারে সময় দেওয়া হয়েছে, তুমি অনুযায়ী তুমি তো ঠিক মতো তোমার দায়িত্বটা পালন করো, নিজের দায়িত্ব। আগে কি করছে? আগে যেটা আমরা বলছি প্রত্যেকটা বিষয়ে উচিত ছিল এই সরকার কাজ করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঠিক করা, কোনোটাই তো ঠিক করে নাই। এখন যখন ভেজালে পড়ে যায় তখন রাজনৈতিক দলগুলোরে ডাকে। তো এর জন্যই বলবো যে হ্যাঁ এখনও সম্ভব আমরা যদি একমত হই, কারণ আমরা তো চোখের সামনে বললাম, আমরা দেখছি তো এই আওয়ামী লীগ 72 সাল থেকে এদের বিরুদ্ধে লড়াই করতে করতে এই পর্যন্ত আসছি। দেখছি তো যে এরা কীভাবে, এই যে আজকে যারা যে জামাত বা আজকে যারা বলতেছে 72 থেকে মানে 75 পর্যন্ত দেশের যে অধপতন নিয়ে আসছিল, এরপরে তো তাদের আবার পুনর্জন্মই হতো না যদি এই জামাত সহ অনেক রাজনৈতিক দল সে সময় তাদের পক্ষে না যেত, তাদের পক্ষে যায়, তাদের আবার রাজনীতিতে পুনর্বাসনের সেই ব্যবস্থাটা না হতো। সেগুলো আর বিএনপির ভুল বলেন বা যাই বলেন যে হ্যাঁ বিএনপি সব দলের পুনর্জন্ম দিছে, সাথে আওয়ামী লীগেরও দিছে, বহুদলীয় গণতন্ত্রের নামে দিছে, হ্যাঁ দিছে। কিন্তু তারপরে যদি সেটা গণতন্ত্রের সুযোগ সুবিধাটা যদি হাসিনা একা ভোগ না করে দেশের সবার জন্য রাখতো, তাহলে আজকে তার এই পরিণতি হতো না। তাই এর জন্য কি আমরা কি আবার ভুল করব? আবার তো 72 আমরা 71-এ তো একটা ভুল হয়েছে, যেটা সত্যি কথা, যে 71-এ যুদ্ধ তো আওয়ামী লীগ করে নাই বা আওয়ামী লীগ যুদ্ধ চায়ও নাই, যুদ্ধ আমরা করছি, আমরা চাইছি এবং আমরা সে সময় বাধ্য করছি, অর্থাৎ আমরা ছাত্ররা যারা ছিলাম। এই জন্যই আমি এখানে আলোচনার আগে ওকে বলতেছিলাম যে তোমরা মুসলমান থাকা উচিত ছিল। এরা যদি ক্ষমতা শেয়ার না করে, আজকে ছাত্ররা যদি একটা মাঝামাঝি একদম রাষ্ট্রের সুবিধার জন্য যেটা দরকার আমরা ওইটাই বলবো, ওইটাই করব, তাহলে কিন্তু আজকের এই পরিণতি হতো না। এটার জন্য এখন যেটা দরকার, যে দেখেন 24-এর স্পিডটাকে তারা ভোতা করে ফেলতেছে, বিএনপিকে ঠেকানো না, 24-এর স্পিডটাকে তারা সময় নিয়ে এটাকে কিন্তু ভোতা করে ফেলছে। যদি এটাকে ভোতা না করতো, 6 মাসের মধ্যে নির্বাচন, 9 মাসের মধ্যে নির্বাচন, বাংলাদেশের চেহারা পাল্টে যেত। জনগণের উপরে বিশ্বাস রাখা দরকার, জনগণের উপরে নির্ভর করা দরকার। জনগণ ভুল করে নাই, জনগণ 69-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এও ভুল করে নাই। এই জন্য সেই জনগণের উপরে আমাদের আস্থা রেখে এখন নির্বাচনে যাওয়া। মাহমুদুর রহমান মান্না, সংকটের সমাধানটা জানতে চাই আপনার কাছে। এইটা তো একটা ডিকশনারি, জি, এটা কিরকম করে বলবো, কিন্তু আমি খুব ব্রিফলি বলতে পারি কি, একটা কোয়ালিটি সাকসেসফুল ইলেকশন অ্যাকসেপ্টেবল বাই অল, এটা হলো সলিউশন। এখন কিভাবে করবেন, মানে এইটার জন্যে আবার প্রথম থেকে শুরু করতে পারবেন যে তা তো পারবেন না। আর গভর্নমেন্ট এটাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে, মানে একটা দেয়ালের সাথে ধাক্কা দিয়ে এটাকে আটকে দিয়েছে, মনে হচ্ছে যার মধ্যে পেরেক লাগিয়ে দিয়েছে, এখান থেকে আপনি ওই কফিটা খুলতেই পারেন কিনা তাই সন্দেহ আছে। বলছে যে এইটা আপনারা এখন সমাধান দিয়ে দেন, অথচ সাবজেক্টটা এই রাজনৈতিক দলগুলো তৈরি করেছে সরকার। এই যে ধরেন যেটা নির্যাস ছিল, যে ড্রাফট ছিল,
জুলাই সনদের, সেটা বদলে দিয়েছেন। আপনি বদলে দিলেন কেন? তাহলে এখন বলতে হবে আপনি আগে কারেকশন করেন, যেটা সিদ্ধান্ত ছিল সেইখানে দিয়ে আসেন। তারা কি সেটা আনবে? তারা সেটা আনবে না বলেই তাদের দায়িত্বটা পার করে দিল। আমি মনে করি দুইভাবে হতে পারে। একটা হলো রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদেরকে যথেষ্ট দায়িত্বপূর্ণ মনে করলো, তারা সেই দায়িত্বটা তুলে দিল, যতদূর সম্ভব অ্যাকোমোডেটিভ হলো, এবং তাতে করে পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মত পার্থক্য থাকা সত্ত্বেও সবাই মিলে একটা ভালো নির্বাচন করলো। আমি মনে করি যদি ধরেন মেজর দুটা তিনটা পলিটিক্যাল পার্টি দায়িত্ব নিয়ে ইলেকশন করতে চায়, তাহলে পুলিশ ফোর্স বা ইলেকশন কমিশন সেইভাবে অর্গানাইজ না থাকলেও পাড়ি দেওয়ার মতো একটা নির্বাচন হবে। যেরকম ডক্টর ইউনূস বলেছেন ওই রকম কোয়ালিটি ইলেকশন কোনোভাবেই হবে না এই পরিস্থিতিতে। তবে এইটা করা সম্ভব, এবং এই সংসদের যাত্রাপথে চলতে চলতে বাকিগুলো যতদিন লাগে সেটা সমাধান করবার চেষ্টা করবে। এই একটা পথই আমি দেখি সবচেয়ে বেশি হতে পারে। আর একটা হতে পারে, ধরেন কেউ অনুঘটক হলো, আপনি হতে পারেন, আপনি গভর্নমেন্টকে বললেন, বিএনপিকে বললেন, জামাতকে বললেন, অন্যদের বললেন, বসে আলোচনা করে যে 7 দিন সময় আছে এই 7 দিনের মধ্যে সলিউশন করে কমন একটা জিনিস সবাই মিলে বলেন, যা হয়েছে হয়েছে। সেটা যদি করতে পারেন তাও ভোট হবে। আমি এটা দেখছি যে মানুষ এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, সবাই মানুষ ভোট চায়, ভোট করে একটা গভর্নমেন্ট আসুক সেটা চায়। এখন আর আগের মতো ওই ক্রিটিসিজমও নাই যে ভাই বিএনপি না জানি কী করে, আচ্ছা দেখা যাক তা কী করে, আমরা তো সজাগ আছি, আমরাও বিএনপিকে তখন গাইড করব, যারাই ক্ষমতায় যাবে তাদেরকে গাইড করবার চেষ্টা করব। আমি মনে করি এইভাবে যদি নিজেদের দায়িত্বটা ডিফাইন করে দেন, সেইভাবে পালন করার চেষ্টা করেন, তাহলে এখনও যে সময় আছে একটা বড় বিপর্যয় থেকে বাঁচা সম্ভব হতে পারে। জি, বেশ স্বামী হাজার পাটোয়ারি। মান্না ভাই বললেন বড় বিপর্যয় থেকে বাঁচা। বড় বিপর্যয়টা কি হতে পারে এটা আমরা আসলে চিন্তা করতে চাই, কোন এক্সটেন্টে হতে পারে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন, আওয়ামী লীগ নিজেই নিজেকে ব্যান করেছিল বাকশাল করে। জিয়াউর রহমান করেছিলেন কারণ তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন। জিয়াউর রহমান শেখ হাসিনাকেও ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনেছিলেন। এরশাদ স্যার 86-এ ভোট করেছিলেন, সেখানে কিন্তু জামাত ইসলামী অংশগ্রহণ করেছিল। ওই যে আমাদের 14-18-তে অংশগ্রহণ নিয়ে যদি কথা বলেন, জামাত ইসলামী 86-এ অংশগ্রহণ করেছিল। 88-র ভোটে আসম রব বিরোধী দলের নেতা ছিলেন, মান্না ভাইয়ের তো মনে আছে নিশ্চয়ই। কোন দল বিতর্কিত ভোট করেনি, কোন দল বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেনি? আমরা অস্বীকার করবো না, 14 থেকে 24 সময়টা অনেক ব্যতিক্রম, অনেক মানুষ মারা গেছে, গুম হয়েছে, টর্চার হয়েছে অবশ্যই। কিন্তু শুধু ভোটে অংশগ্রহণ করার কারণে জাতীয় পার্টিকে যদি আপনি ঠেলে দেন, এটা পলিটিক্স এবং ভোটের অঙ্কের হিসাব। যেটা আদিব সাহেবও বললেন, জাতীয় পার্টিকে বিরোধী দল করার চেষ্টা হচ্ছে। ভোটে জাতীয় পার্টি বিরোধী দল হলে আপনি এটাকে ঠেকাবেন, তাহলে তো আপনি গণতান্ত্রিক না। আমরা ভোটে বলি নাই, এটা বলছে ষড়যন্ত্র বলছি। হ্যাঁ, মানে ভোট ছাড়া, কারণ পূর্বের ষড়যন্ত্রে আপনি অংশ থেকে আপনি লয়ালটি প্রকাশ করছেন, আপনার মানে যেখানকার যে নেক্সাস, সেই নেক্সাসের প্রতি আপনি আপনার দল সে মানে ওটার থাকে না যে অনেক লয়াল, সেটা প্রমাণ করছেন। ফলশ্রুতিতে এখনো আপনার প্রতি তারা বিশ্বাস রাখতে চাচ্ছে, এইটার হচ্ছে বিষয়টা। না, আমরা যখন জামাত আমরা ভোটে আসবেন সেটা আমরা বলিনি। তাহলে কিভাবে বিরোধী দল হবো তাহলে আমরা সংসদে? ওই যে নেক্সাস আমি বললাম তো, এই নির্বাচনকে ঘিরে একটা নেক্সাস তৈরি হচ্ছে। কার্যকর হবে কিভাবে? সরকার তখন আওয়ামী লীগ না, সরকার হলো ইউনূস সরকার, এনসিপির সরকার। এনসিপি সরকারে ভোট করে আমরা কিভাবে কারচুপি করব? বরঞ্চ সেটা আমি বলবো, হ্যাঁ, বরঞ্চ এনসিপির নেতৃবৃন্দই তাদের আসন ফিক্সড করতে যাচ্ছে। এই গণভোট টনভোট সব কিছুর পিছনে হচ্ছে তাদের আসন ফিক্সড করা, জামাতেরও তাই থাকতে পারে। এবং সেজন্য ছক করা হয়েছে, প্রশাসনিক ছক করা হয়েছে। যে দোষে আওয়ামী লীগ কিছুটা দুষ্ট ছিল, ভোটের দোষে, সে একই দোষের সামনে অনেকেই দুষ্ট হতে পারে। বিকজ ভোটটা কম্পিটিটিভ হবে না, সাজানো হবে। হ্যাঁ, মান্না ভাই ঠিকই বলেছেন, একটা ভোট দরকার। নো ভোট, এনি ভোট ইজ বেটার দেন নো ভোট এই সিচুয়েশনে। মানে এই গভর্নমেন্ট দেশ চালাতে পারবে না। ফেব্রুয়ারিতে যদি ভোট না হয়, এই সরকার মিজারেবলি ফেইলড হবে। ফেব্রুয়ারি না, ডিসেম্বরই ফেইলড হবে তফসিল দিতে না পারলে। বিএনপি অস্থির হয়ে যাবে ন্যাচারালি, তখন পট পরিবর্তন হবে। সে পটটা কি ইসলামিক পট হবে নাকি ইনক্লুসিভ পট হবে, কি হবে উই ডোন্ট নো। কিন্তু একটা অন্ধকার দিকে আমরা যাচ্ছি। হাইপোথেটিক্যালি যদি ধরে নেন আজকে মাঠে কোনো রকম আওয়ামী লীগ থাকতো, এই যে বিশাল অ্যান্টি আওয়ামী শক্তি 70%,
এরা সবাই ম্যাসিভলি ইউনাইটেড থাকতো, আওয়ামী লীগ একটা মার্জিনাল শক্তি হিসেবে থাকতো। যখনই আওয়ামী লীগকে ব্যান করা হলো, এই 70%, 30%, 40% শক্তি নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলো, কারণ ওই যে দৌড় শুরু হয়েছে, দৌড়টা অনেক রকম, কে বিরোধী দল হবে, কে দ্বিতীয় বিরোধী দল হবে। আমি আন্দোলন করেছি, আমাকে ভোটে জিততে, আমার ভোট নাই কিন্তু আমার ভোটে জিততে হবে, আপনি ব্যবস্থা করে দেন। সেখানে বিশাল শক্তি বিএনপি কতটুকু অ্যাকোমোডেট করতে পারবে, কতজনকে পারবে, কিভাবে করবে। একটা লোকের ভোট নাই, তাকে বিএনপি মনোনয়ন দিল, ওখানে বিএনপি স্বতন্ত্র দাঁড়িয়ে গেল, কি করবেন আপনি, জেতাবেন কিভাবে? ওই যে ছক হয়ে যাচ্ছে, ছক হবে, ছকেই ভোট হবে যদি এভাবেই ভোট হয়। তো সেটাও এই সরকার করতে পারবে আমি অন্তত আলামত দেখছি না, কারণ ওই ভোট করতে গেলেও একটা সক্ষমতা লাগে, ইনক্লুসিভনেস লাগে এবং সবাইকে একত্রিত করতে হয়। কুইন এলিজাবেথকে সারা জীবন ক্যাথলিকরা হোর বলে গালি দিয়েছে, হোর, বাস্টার্ড চাইল্ড বলেছে। সেই কুইন এলিজাবেথ কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে প্রথম কাজ করেছে, ক্যাথলিক প্রতিষ্ঠানের জন্য একটা চার্জ করেছে। দ্যাটস ওয়াই ইংল্যান্ড এত সুপার পাওয়ার হতে পেরেছে, কলোনিয়াল সারা পৃথিবীর হাফ দখল, ওই কুইন এলিজাবেথ একটা আইনের কারণে। তো বর্তমানে যারা আন্দোলন করলো, জয়ী হলো, তারা ওই বিশাল একটা ক্ষমতা পেয়ে গিয়েছিল, তারা দেশ গড়ার, অন্তর্ভুক্তি সহ সবাইকে নিয়ে। সেই ক্ষমতাটা তারা যদি একটু শান্তভাবে হ্যান্ডেল করতো, অ্যামেজিং একটা দেশ তারা করতে পারতো, দীর্ঘদিন তারা নেতৃত্বে থাকতো। কিন্তু যখন তারা বাদ দেওয়া শুরু করলো, ন্যাচারালি আস্তে 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 রাষ্ট্রটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। সিভিল ওয়ার এগুলো আমরা বলি, কিন্তু এতটা সহজ না সিভিল ওয়ার, শেষ করে দিচ্ছি। কিন্তু এর থেকে খুব কম কিছু হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, অতীত ইতিহাস তাই বলে। জি, আরিফুল ইসলাম আদিব, আপনার বিষয় যেটা হচ্ছে যে দেখেন, উনি যেটা বলছে যে এটা ভোটের কোনোভাবেই প্রশ্ন আসেনি। মূলত হচ্ছে আপনার বাংলাদেশের একেবারে 14 না 8 সালের নির্বাচন থেকে শুরু করে 24 পর্যন্ত যে 4টা নির্বাচন হয়েছে, 4টা নির্বাচনই পুরো একটা নেক্সাস প্রক্রিয়া হয়েছে। এবং এটার সাথে আমি বলেছি প্রতিবেশী রাষ্ট্র বলেন পুরো একটা সরাসরি ইয়া ছিল। এবং 14 সালে আমার মনে আছে স্পষ্ট, তখন আমরা ইউনিভার্সিটি ভর্তি হব, যে পুরা জাতীয় ডিসিশন হোসেন মোহাম্মদ এরশাদের উপরে, যে সে মানে বিএনপি জামাত সবাই ইলেকশন বয়কট করছে, জাতীয় পার্টি ইলেকশনে যাবে কি যাবে না। পরে দেখলাম সে সিএমএসে ভর্তি বা নানাভাবে তাকে হচ্ছে এক ধরনের ভোটে নিছে বা সে গেছে, এরকম একটা প্রক্রিয়া। 8 সালের নির্বাচনে আমরা শুনছি যে হোসেন মোহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি করা হবে, সেই লোভ দেখিয়ে তাকে হচ্ছে মহাজোটের সাথে মিলিয়ে তারা হচ্ছে সেই নেক্সাসের 3টা অংশ এখনো আছে, এক্সিস্ট করতেছে। এই জায়গাটা আন্দোলনে নেতৃত্ব দিলেন আপনারা, নট অনলি আমরা, কেন না আমরা স্পষ্ট করে বলছি এই নেক্সাস তো ভাঙার, আমরা তো এস্টাবলিশমেন্টের জায়গা না। এস্টাবলিশমেন্ট এটা ভিন্ন, ডিফারেন্ট জিনিস। এটা দীর্ঘ 15 বছর 20 বছর ধরে এস্টাবলিশমেন্ট তৈরি হয়। আমরা যেটা হচ্ছে আমরা এখানকার প্রতিবাদ করে আমরা এস্টাবলিশমেন্টটা ভাঙতে চাচ্ছি। কিন্তু আপনি দেখেন নুরুল হক নূরের উপর যখন আর্মির কিছু সদস্য এবং হচ্ছে পুলিশ যখন সরাসরি নৃশংস হামলা করছে, তখন আপনি বিএনপি জামাতের প্রেস রিলিজের ভাষা দেখবেন, আমাদের প্রেস রিলিজের ভাষা দেখবেন, তারা কিন্তু ওখানে বাহিনী শব্দটাও ঠিক মতন উল্লেখ করতে চায় না। ফলশ্রুতি যেটা হয়েছে যে এই যে নেক্সাস ভাঙা, আমাদের কাছ থেকে যতবার ডিজিএফআই সংস্কারের কথা বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা সংস্কারের কথা বলা হয়েছে, সরকারের গুম কমিশন যেখানে সরাসরি রিপোর্ট দিছে যে এখানের কিছু কিছু অফিসার সরাসরি নানা কাজে জড়িত ছিল, সেই জায়গা থেকে আপনি দেখবেন যে বিএনপি কিংবা জামাত তারা কিন্তু স্ট্রংলি সেই জায়গাটি বলেনি। ফলশ্রুতিতে আমি মনে করি যে বিদ্যমান দলগুলো যদি স্ট্রংলি বলতো যে এই সংস্থাগুলোর চূড়ান্ত সংস্কার ছাড়া আমরা কোনোভাবে হচ্ছে এদেরকে সংস্কার করতে হবে, তাহলে দেখতেন যে এইটা অতি দ্রুত ভাঙত। জি, এনসিপি আসলে আপনারা বলছেন যে সংস্কার বিষয়ে একমত হলে বিএনপি বা জামাতের যে কারোর সাথে আপনারা নির্বাচনে জুটে দিতে পারেন, কাদের সঙ্গে যাচ্ছেন? না, এটা তো কাদের সঙ্গে যাচ্ছে এটা তো আমাদের যাওয়া না যাওয়ার বিষয় না। এখানে বিষয়টা আমরা খুব স্পষ্ট করে বলছি যে মৌলিক সংস্কারের বিষয়ে ঐক্যমত হয়েছে, সেই মৌলিক সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে যারা আন্তরিক হবে তাদের যে কারোর সাথে আমাদের যারা 20টা আসন ঠিক আছে গ্যারান্টি দিবে, এখানে 20টা আসনের কোনো প্রশ্নই আসে না। এই ধরনের কথাবার্তা বলা এবং হচ্ছে এই ধরনের প্রশ্ন করা, এটা হচ্ছে বিএনপির এস্টাবলিশড মিডিয়ার মাধ্যমে এক ধরনের নৈতিক প্রশ্নের মুখোমুখি করা এনসিপিকে। না, আমরা অবশ্যই আপনি যদি এটা না দেখেন তাহলে এটা আমরা অফিসিয়ালি আমাদের প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে, সেটা প্রথম আলো নিজেরাও প্রতিবাদ লিপি ছাপিয়েছে। এখানে বিষয়টা হচ্ছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা হাসিনার ভিতরে যে ক্লেমটা আনি যে হাসিনা
একটা ডিজাইন ইলেকশন করছেন, তার বিরোধী দল কে হবে সে সরকারি দল থাকবে ঠিক করছেন। এখন যেটা হচ্ছে যে কিছু কিছু মিডিয়া ওই যে নেক্সাসের মাধ্যমে যে এই ইলেকশনটা একটা ডিজাইন হচ্ছে, বিএনপি সরকারি দল হবে, জামাত বিরোধী দল হবে কিনা, এনসিপি কয় সিট পাবে, এটা এক ধরনের আলাপ ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে। ফলশ্রুতিতে এই যে ধরেন একটা আলাপ ইস্টাবলিশ করা, মানে আসন বন্টন হবে, বিএনপির কাছে আসন চাবে, বিএনপি কি লন্ডন থেকে কি আসন বন্টনের কি ইজারা নিচ্ছে নাকি, যেতে বিএনপির কাছে আসন বন্টন চাবো? তো ইজারা নিলে তো এটা তো আপনি তাহলে তো গণতন্ত্রের মানুষের ভোটের উপর আপনার হচ্ছে বিশ্বাস অনেকের এটার প্রশ্ন আছে। ফলশ্রুতিতে এই যে এই ধরনের ফ্রেমিং করাটা হচ্ছে সমস্যাজনক। জি, অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব, মাহমুদুর রহমান মান্না, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার চারজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।